আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমাদের স্থির তড়িৎ এর দ্বিতীয় পর্ব নিয়ে। চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সো দেখো, আমরা যে টাইপগুলো পড়ছিলাম শুরুতে ছিল হচ্ছে কুলম্ব বল, বস্তু ঝুলানো সাম্য অবস্থা, এবং এই টাইপের পাশাপাশি আমাদের এখানে আরও একটি গুরুত্বপূর্ণ টাইপ, সেটা হচ্ছে কি, দেখো এই যে হচ্ছে আমাদের তড়িৎ বিভব প্রাবল্য। এই প্রথম এবং দ্বিতীয় এই দুই টাইপ আসলে মিলে কিন্তু প্রশ্ন হয়। দেখা যায় যে এখান থেকে বিভব বা প্রাবল্যের যে কোনো একটা জিনিস দিছে এবং এইটা দিয়ে দিছে, অথবা দেখা যায় যে হচ্ছে বিভব প্রাবল্য দিয়ে দিছে, মানে তিনটা জিনিস এখানে এই বস্তু ঝুলানো বা সাম্যাবস্থা, বিভব প্রাবল্য, এই তিনটা জিনিস থেকে যে কোনো দুইটা পরীক্ষায় দিয়ে দেয়, গ এবং ঘতে। বুঝতে পারছো? সো এই হচ্ছে একটা টাইপ। এবং আলাদা একটা টাইপ হচ্ছে ধারকত্ব। যদি পরীক্ষায় এই তিনটা না আসে, তাহলে তোমার পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে ধারকত্ব আসবে। তাহলে তুমি ওভারঅল বুঝতে পেরেছো পুরো চ্যাপ্টারের জিনিস কীভাবে আসে। তো চলো আমরা তাহলে এখান থেকে দেখি হচ্ছে আজকে এই টাইপ 2। এটা কিন্তু থাকবেই, মানে এই টাইপের প্রশ্ন আসে, এটা তো থাকবেই, এই দুইটা তো থাকবেই, তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা রেখে এটাও আসতে পারে, এরকম হচ্ছে ঘটনাটা। তো চলো আমরা দেখি হচ্ছে তড়িৎ বিভব এবং প্রাবল্যের এই জিনিসগুলো। শুরুতে আমরা তড়িৎ বিভব প্রাবল্যের মধ্যে প্রাবল্যর জিনিসগুলো একটু দেখে নিব। কী টপিক পড়বো দেখো, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, যে সকল বেসিক জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো শুরুতে একটু আমরা জেনে নিব, তারপর একদম আমরা মেইন প্রশ্নের মধ্যে চলে যাব। ঠিক আছে? তো তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? তড়িৎ প্রাবল্য জিনিসটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? যদি আমরা কোথাও একটা আশেপাশে চার্জ রাখি, মনে করো এখানে তুমি একটা চার্জ রাখছো, তো এই চার্জের আশেপাশে একটা ক্ষেত্র সৃষ্টি হয়। এই চার্জের আশেপাশে একটা এরকম এলাকা তৈরি হয়, যেই এলাকার মধ্যে তুমি যদি মনে করো আরও একটা চার্জ তুমি নিয়ে আসলা, হ্যাঁ, তুমি মনে করো আরও একটা চার্জ নিয়ে আসলে এইখানে রাখলাম। সো আমরা জানি দুটো চার্জ পরস্পর কী করে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, তাই না? সো এই চার্জটা কিন্তু পৃথিবীর যে কোনো চার্জকে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না। এই চার্জটার একটা নির্দিষ্ট এলাকা আছে, সেই এলাকার মধ্যে যদি কোনো চার্জ আসে, যেমন এই চার্জটা আসতেছে, যদি এখানে থাকে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ তেমন কাজ করবে না, কিন্তু যখনই এই এলাকার মধ্যে ঢুকে যাবে ও ওরে টান দিবে না, দৌড়ানি দিবে আর কি, এরকম হচ্ছে ব্যাপারটা। তার মানে কোনো একটা চার্জের জন্য তার আশেপাশে যে ক্ষেত্র বা এলাকা সৃষ্টি হয়, সেই ক্ষেত্র সৃষ্টি হয়, তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। যেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চার্জ আসলে ও সেই চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা। আশা করি বুঝতে পেরেছো। তো এটি কিন্তু লেখা আছে যে কোনো একটি চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী এ তার প্রভাবটা বজায় রাখতে পারে, অন্যকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, সেই এলাকাটা কি বলবো আমরা, এই চার্জের জন্য তার তড়িৎ ক্ষেত্র। সো এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা বুঝলে তোমার ক নম্বর কিন্তু পরীক্ষা আসে। এবার তোমাকে বুঝতে হবে তড়িৎ প্রাবল্য জিনিসটা কি। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? এই যে আমরা এলাকার কথা বলছিলাম, যে এই হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা, যেই এলাকার মধ্যে এই যে এলাকাটা তৈরি হয়েছে, সাপোজ এই চার্জের জন্য, হ্যাঁ, এই যে এই চার্জের জন্য তৈরি হয়েছে। সো কোনো একটা চার্জিত বস্তু রাখায় সেখানে একটা অঞ্চল তৈরি হয়েছে, যেই অঞ্চলের মধ্যে কি হবে, যে এখানে এই যে অঞ্চলের মধ্যে আমাদের আকর্ষণ বিকর্ষণ করতে পারবে ওই চার্জটা। সো এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ প্রাবল্য জিনিস বলে একটা জিনিস আছে, সেটা কি? মনে করো তুমি একটা চার্জকে কী করলা, এইখানে আয়না রাখলা, এই জায়গাটায় রাখলা। হতে পারে তুমি এখানে না এনে তুমি এখানেও আনতে পারো। সো তুমি নিজে একটু বুদ্ধি করে বলো, যদি তুমি এই পজিশনে রাখো, এই চার্জের উপরে যে পরিমাণে বল দিবে, এইখানে চার্জটা রাখার ফলে কি সে তাকে এত পরিমাণে বল দিতে পারবে? উত্তর হচ্ছে পারবে না, কারণ বুঝতে পারছো একটু দূরত্ব আছে। তার মানে কোনো একটা চার্জিত বস্তুকে তুমি রেখে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছো। এবার তুমি একক ধনাত্মক চার্জ মানে কি, প্লাস 1 কুলম্ব চার্জ, তুমি যদি প্লাস 1 কুলম্ব চার্জ এনে এখানে রাখো বা এখানে রাখো বা এখানে রাখো বা এখানে রাখো, যে কোনো বিন্দুতে রাখো, তুমি দেখবা, খেয়াল করবা, এক এক বিন্দুতে এই চার্জটা সবার উপরে এক এক রকম বল দিচ্ছে, আলাদা আলাদা বল প্রয়োগ করছে। তাহলে ওই যে এক এক বিন্দুতে বলের মানটা আলাদা আলাদা হচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলছি ওই বিন্দুর জন্য তড়িৎ সবলতা। এখানে তড়িৎ সবলতা অনেক বেশি, এখানে একটু দূর হওয়ার কারণে এখানে তড়িৎ সবলতা একটু কম। ব্যাপারটা হচ্ছে এরকম, যে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই চার্জের জন্য কিন্তু সব জায়গায় তড়িৎ সবলতা সেম নয়। হ্যাঁ, সেটা কিন্তু আমরা বুঝাইছি, এলাকা বুঝাইছি, কিন্তু গোলক বুঝাইনি। এটাকে আমরা একটা অঞ্চল বুঝাইছি, যে এই হচ্ছে চার্জ আর এই হচ্ছে অঞ্চল। হ্যাঁ, এটা কিন্তু কোনো গোলক বোঝানো হয়নি, ব্যাপারটা মাথায় রাখবা। সো এই যে একটা চার্জ রাখার ফলে তার আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তড়িৎ সবলতা সৃষ্টি হচ্ছে, তড়িৎ তীব্রতা বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে, সেটা আমরা কীভাবে পরিমাপ করব, সেটার জন্যই কিন্তু দেখো আমরা ডেফিনেশন একটু খেয়াল করি, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, সাপোজ এখানে তুমি সেই একক ধনাত্মক চার্জটা স্থাপন করছো, এই জায়গাটায় স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, তাহলে এই যে স্থাপন করলে এটা যে বল অনুভব করবে, সেটাই হচ্ছে কি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। এটাকে আমরা কীভাবে লিখি, যে সাপোজ তুমি কী করলা, যে কিউ পরিমাণ চার্জ, একক ধনাত্মক না এনে তুমি কী করলা, কিউ পরিমাণে চার্জ আনলা। সো কিউ পরিমাণে চার্জ আনলে যদি সেখানে এফ পরিমাণ বল অনুভূত হয়, তাহলে একক
পরিমাণে বল আনলে সেখানে কি পরিমাণে চার্জ কি পরিমাণে বল অনুভূত হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ তীব্রতা। সেটা হচ্ছে আমরা ই দ্বারা প্রকাশ করি, ভেক্টর রাশি তড়িৎ তীব্রতা বা হচ্ছে তড়িৎ সবলতা হচ্ছে ভেক্টর রাশি। সো ই ইকুয়াল টু আমরা এখানে কি পাবো, সো ই ইকুয়াল টু আমাদের সম্ভব হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে কিউ, এফ ডিভাইডেড বাই হচ্ছে কিউ। সো তড়িৎ প্রাবল্য কি হবে, ই ইকুয়াল টু এফ বাই কিউ। সো এই যে তড়িৎ প্রাবল্যের মানটা আমাদের হবে এফ বাই কিউ, আমরা শুধুমাত্র ভ্যালু নিয়ে চিন্তা করি, এটার মানটা কি হবে, ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। অর্থাৎ তুমি যে পরিমাণে বল অনুভব করছে তাকে তুমি মোট চার্জের পরিমাণ দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবা একক ধনাত্মক চার্জের ক্ষেত্রে কি পরিমাণে বল। তাহলে তড়িৎ তীব্রতা বলতে আসলে কি বোঝায়, যে ওখানে কি পরিমাণে বল অনুভব করছে সেটা বোঝায়, তবে স্পেশালি যে ওইখানে একক ধনাত্মক চার্জ রাখা আছে। সো একক ধনাত্মক চার্জ রাখা থাকলে যে পরিমাণে বল হয়, তুমি যদি 10 কুলম্ব চার্জ রাখো তাহলে তার 10 গুণ বল অনুভূত হবে, তাই না? সো ব্যাপারটা অনেকটা এরকম যে বলের মানটা কী হবে, ই কিউ। সো এফ সমান কী হবে, ই কিউ। সো ব্যাপারটা একটু মাথায় রেখে এখান থেকে ছোট্ট সূত্র, ই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এফ বাই কিউ, এবং এটার একক আমরা কি বল দেখো সবগুলো আমরা, এটা হচ্ছে ভেক্টর রাশি, অবশ্যই মাথায় রাখবে এটা ভেক্টর রাশি, এবং এককটা কি, এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এই নিউটন পার কুলম্ব বা আমরা অনেক সময় বলি হচ্ছে ভোল্ট পার মিটার, এবার কিন্তু আমরা বলি এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের এখানকার একক, ঠিক আছে? সো আমাদের এখানকার তড়িৎ সবলতা বা হচ্ছে তড়িৎ তীব্রতা আমাদের হচ্ছে একক হচ্ছে এটা। সো ঠিক আছে, আমাদের গেল হচ্ছে এককটা গেল এখান থেকে, এই হচ্ছে আমাদের একক এবং এটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে কি, তাহলে আমরা বেসিক ডেফিনেশনে শিখলাম যে ই ইকুয়াল টু এফ বাই কিউ। এখানে তড়িৎ প্রাবল্যে আরও বেশ কিছু সমীকরণ আমরা বের করবো। সো আমরা সরাসরি সমীকরণগুলো লিখে ফেলি, যে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে আরও যেই সমীকরণগুলো আমরা লিখতে পারবো, একটা তো পাইলাম আমরা এটা ই সমান সমান হচ্ছে এফ বাই কিউ। এবার যদি আমরা এখান থেকে আরও একটা সমীকরণ নিয়ে আসি, সেটা দাঁড়াবে এফ এর মানটা যদি আমরা বসায় দিই, কিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো হচ্ছে আমরা এরকম 1/4πε0, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এবং এখানে আগের মতো কে থাকতে পারে, এ হচ্ছে একটা ব্যাপার। আমরা এখান থেকে আরও সূত্রগুলো যে আমাদের প্রয়োজন হবে, যে ফর্মুলাগুলো, যে সমীকরণগুলো, সেগুলো একটু লিখে ফেলি। তার মধ্যে আরেকটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই হচ্ছে ডিআর। এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্ব, দেখো এটার মিনিং হচ্ছে আর এর সাপেক্ষে ভি, অর্থাৎ যে এক আর অর্থাৎ দূরত্বের সাপেক্ষে তুমি যদি বিভব, এই ভি হচ্ছে বিভব, তড়িৎ বিভব, যদি তুমি কি করো যে আর এর সাপেক্ষে এই ভিকে তুমি এরকম ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবা হচ্ছে কি প্রাবল্য। সো এই ব্যাপারটা মাথায় রাখবা। প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক আমরা সিম্পলভাবে এইভাবে দেখাইতে পারি, ই ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। ই ইকুয়াল আমরা দেখাইতে পারি কি, ই ইকুয়াল আমরা দেখাইতে পারি হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে ডি। সো এটা হচ্ছে আমাদের আরও একটা সূত্র, ই ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই হচ্ছে ডি, ঠিক আছে? সো ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, ই ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের, এটা আমরা কিন্তু সূত্র আকারে ইউজ করতে পারি। সো দেখো বেশ কিছু সূত্র পেয়ে গেলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটাকে আমি কিন্তু বক্স করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তোমার অনেক বেশি কাজে লাগবে। পরিচয়গুলো আমি ক্লিয়ার করে দিব, আর একটু ক্লিয়ার করে দিব, যদি তুমি বুঝতে পেরেছো, তুমি জানো, তারপরে আমি তোমাকে পরিচয়গুলো আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, পরিচয়গুলো আমি তোমাকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো খেয়াল করো, এই যে আমরা দেখতে পেলাম এখানে ইকুয়াল টু এফ বাই কিউ, এফ হচ্ছে বল, কিউ হচ্ছে চার্জ, ইকুয়াল টু যখন আমরা লিখবো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, কখন বেসিক্যালি তুমি এটা লিখবা সেটাও তোমাকে আমি ধারণা দিই। এখানে একটা চার্জ আছে, চার্জ দিয়ে বলছে কি বলো তো, চার্জ যদি এখানে থাকে তাহলে এই দূরত্ব থেকে, এইখান থেকে চার্জ যদি এখানে থাকে তাহলে এই দূরত্ব থেকে, চার্জ যদি এখানে থাকে তাহলে এই দূরত্ব থেকে এই জায়গাটা একটা নির্দিষ্ট দূরত্বে আসার পর এখানে আমাদের হচ্ছে, আমাদের এই জায়গাটায় হচ্ছে তড়িৎ প্রাবল্য কত হবে। তার মানে তুমি এখানে একটা চার্জ রাখছো, এই চার্জের পরিমাণ হচ্ছে কিউ, এবং একটা নির্দিষ্ট দূরত্বে এসে তুমি জিজ্ঞেস করছো তাহলে এখানে একক ধনাত্মক চার্জের জন্য কী পরিমাণে বল অনুভূত হবে, অর্থাৎ এই জায়গাটায় তড়িৎ সবলতা কত হবে। মধ্যবর্তী ডিস্টেন্সে তোমার দেওয়া আছে, যদি তুমি কখনো এরকম কন্ডিশন খেয়াল করো, একটা চার্জ দেওয়া আছে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তোমাকে বলছে যে এখানকার তড়িৎ সবলতা কত, যে 1 কুলম্ব চার্জ যদি আমি এই জায়গাটা রাখি তাহলে ও কত বল অনুভব করবে, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো সেটা কত, সেটা বের করবা কীভাবে, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে চার্জ, এই যে যত চার্জ তুমি রাখলা, এবং আর হচ্ছে কি এই নির্দিষ্ট দূরত্ব যেখানে চার্জটা রাখা আছে, আর যেই জায়গায় তুমি তড়িৎ সবলতাটা বের করতে চাচ্ছ সেইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি যে আমাদের আর। তো সূত্র তুমি সুন্দর করে মনে রাখো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর এটা কিন্তু ভেক্টর রাশি মাথায় রাখতে হবে। তাহলে আমরা একাধিক চার্জ যদি কখনো থাকে তো সেক্ষেত্রে আমরা লব্ধি কীভাবে বের করবো একটু পরে দেখবো। তাহলে তুমি মুখস্থ করে ফেলো, ই ইকুয়াল টু এফ বাই কিউ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। শুধুমাত্র মনে রাখো কিউ আর আরটা কি, এখানকার কিউ এর মানটা আমরা যখন বসাবো
শুধুমাত্র মান নিব। সো আমি এই জায়গাটা একটু মেনশন করে দিচ্ছি তোমার জন্য পরবর্তী ঝামেলা না হয়, তুমি ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। যখন আমি এখানে মান নিব, মানে এই কিউ এই জিনিসগুলো নিব, কিউ মানে হচ্ছে আমাদের চার্জ, এবং এখানে শুধুমাত্র আমরা চার্জের মান নিব। হ্যাঁ, কিউ হচ্ছে চার্জ, তবে এখানে শুধু চার্জের মান, শুধু চার্জের ভ্যালু নিব, চার্জের মানটা আমরা বসাবো। এখানে কিউ এর প্লাস মাইনাস থাকুক, প্লাস মাইনাস আমরা নিব না, শুধু মান নিব। প্লাস মাইনাসগুলো আমরা আদার্স কাজে লাগাবো ডিরেকশন বের করতে, ঠিক আছে। সো কি হচ্ছে চার্জের মান, তুমি জাস্ট চার্জের ভ্যালুটা নিবা, প্লাস মাইনাস থাকলে ফুল প্লাসটা নিবা। আর হচ্ছে দূরত্ব, কোন দূরত্ব, যেখানে চার্জ আছে আর যেখানে প্রাবল্য বের করতে বলছে। আরেকবার তুমি আরটা মুখস্থ করে ফেলো, যেখানে চার্জ আছে এবং যেখানে প্রাবল্য বের করতে বলছে এদের মধ্যবর্তী দূরত্বটাই হবে আর। তাহলে এই জিনিসটা আমাদের এখান থেকে ক্লিয়ার। সো আর ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, যেখানে ভি হচ্ছে তড়িৎ বিভব, সামনে আমার বিভব নিয়ে পড়বো, তার মানে তুমি এখান থেকে মনে রাখতে পারো দূরত্বের সাপেক্ষে বিভবকে ডিফারেন্সিয়েট করলে আমরা প্রাবল্য বের করতে পারি। আর ইকুয়াল টু ভি বাই ডি, বিভবকে দূরত্ব দিয়ে ভাগ করলে সেখানে ওই বিন্দুর তড়িৎ সবলতা, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা নির্ণয় করা যায়। সো গেল আমাদের একটা জিনিস। এরপর হচ্ছে তড়িৎ প্রাবল্য আমরা সমীকরণটা এখানে মোটামুটি এখান থেকে দেখে ফেললাম। এবার আমরা বেসিক্যালি এটা একটু জানতে চাই, একাধিক বিন্দুর বা বিন্দুতে চার্জের জন্য কোনো বিন্দুতে সৃষ্ট তড়িৎ প্রাবল্য। এবার মনে করো কোথাও কি হয়েছে, এখানে একটা চার্জ আছে, তারপর তোমাকে বললো কি এখানে একটা চার্জ আছে, তারপর তোমাকে বললো কি এখানে একটা চার্জ আছে। হ্যাঁ, এই তিন বিন্দুতে তোমাকে একটা চার্জ দিয়ে দিল, এই তিন বিন্দুতে তোমাকে একটা চার্জ দিয়ে বললো কি, বলো তো এই জায়গাটায় এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে এখানে তাহলে কত চার্জ, এখানে তাহলে প্রাবল্য কত হবে বলো তো। তোমাকে এভাবে জিজ্ঞেস করলো, হ্যাঁ এই বিন্দুতে প্রাবল্য কত। তো তুমি নর্মালি কী করবো একটু খেয়াল করো, এখন আমরা অঙ্কের প্রসেস শিখছি, এই অঙ্কগুলির সামনে আমরা সরাসরি করব। সো ব্যাপারটা খেয়াল করো, কি আছে এখানে তিন জায়গায় তিনটা চার্জ আছে, এখানে আছে Q1 পরিমাণ চার্জ আছে, ধরলাম এখানে Q2 পরিমাণের চার্জ আছে, এবং এখানে Q3 পরিমাণের চার্জ আছে। এখন তোমাকে পরীক্ষায় বলতে তাহলে এই বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে প্রাবল্য কত হবে। তাহলে তুমি এই জায়গায় নাম দিচ্ছে, আমি এখানে সাপোজ এই বিন্দুর নাম দিলাম, মনে করো হচ্ছে যে পি বিন্দু। হ্যাঁ, এটা ধরলাম কিছু পি বিন্দু, সেই হচ্ছে আমাদের পি বিন্দু। আমি লিখে দিলাম পি বিন্দু। সো তোমাকে প্রশ্ন বলছে পি বিন্দুতে প্রাবল্য কত, তাই তুমি এখানে লিখবা যে পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে প্রাবল্য, সেটা পি হতে পারে এ হতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো পি বিন্দুতে প্রাবল্য, সো পি বিন্দুতে প্রাবল্য, সো পি বিন্দুতে প্রাবল্য ইকুয়াল টু কী হবে, আমরা লিখতে পারবো হচ্ছে এইভাবে, পি বিন্দুতে প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল টু, হ্যাঁ ই ইকুয়াল টু, আমি ই এর মান বের করতে যাচ্ছি যে টোটাল প্রাবল্য কত হবে তিনটা চার্জের জন্য। সো সেক্ষেত্রে তিনটা চার্জের জন্য প্রাবল্য হবে ই ইকুয়াল টু হচ্ছে, দেখো এখানে Q1 চার্জের জন্য আমি আলাদা একটা প্রাবল্য পাবো, তারপর হচ্ছে Q2 চার্জের জন্য আমি আলাদা একটা প্রাবল্য পাবো, এবং হচ্ছে Q3 একটা চার্জের জন্য আমি আলাদা একটা প্রাবল্য পাবো। এরকম যত প্রাবল্য পাবো সবগুলো আমরা যোগ করব, আগে বের করে নিব তারপরে যোগ করব। তবে নর্মাল যোগ করলে হবে না, কী করতে হবে, ভেক্টর যোগ করতে হবে, সবারই ভেক্টর যোগ করতে হবে, মানে লব্ধি নিতে হবে। তার মানে আলটিমেটলি তোমাকে লব্ধি নিতে হবে। একাধিক যদি চার্জ থাকে, একের বেশি যদি চার্জ থাকে, দুইটা তিনটা চারটা, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, লব্ধি নিতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার জিনিসটা চলে আসলো যে পি বিন্দুতে কী হলো, একাধিক বিন্দু চার্জের জন্য কোনো বিন্দুতে সৃষ্ট প্রাবল্য কী হবে, এরকম লব্ধি নিতে হবে, লব্ধি। সো ব্যাপারটা একটু মাথায় রেখো, লব্ধি আমরা নিব। সো লব্ধিটা কীভাবে নিব সেটা একটু দেখবো আমরা, তার আগে একটু আসলে প্র্যাকটিস করি। সাপোজ এখানে Q1 চার্জ আছে আর এখানে প্রাবল্য বের করতে বলছে। সবার আগে এই যে লিখছি আমরা E1টা বের করবো কীভাবে, এখানে চার্জ আছে আর এই যে এখানে চার্জের জন্য কি একটা প্রাবল্য পাবো, এই চার্জটা কি করবে, এই বিন্দু একটা আকর্ষণ বিকর্ষণ করবে, একটা বল দিবে। তো এই চার্জটা এখানে কত বল দিচ্ছে, কোন দিকে বল দিচ্ছে, সেটাই হচ্ছে তার প্রাবল্য। তো সাপোজ ধরলাম এখানে প্লাস চার্জ আছে, আমি একটা অঙ্কের ডেমো তোমাকে দেখাচ্ছি। সাপোজ এখানে কত চার্জ আছে, প্লাস চার্জ আছে, ধরলাম যে Q1 সমান হচ্ছে +10 কুলম্ব চার্জ। সো এখানে +10 কুলম্ব চার্জ আছে। নিয়মটা হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে তোমাকে কি করতে হবে, সেই বিন্দুতে বেসিক্যালি কী করতে হবে, তোমাকে কী করতে হবে, যে সেই বিন্দুতে তোমাকে বেসিক্যালি একটা যে +1 কুলম্ব চার্জ ধরে নিতে হবে। কিন্তু ধরবো মনে ধরবো কি +1, তাহলে প্লাস এবং প্লাস পরস্পর কী করে, বিকর্ষণ করে। তো এই চার্জটা করবি কে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। তার মানে এটা হবে হচ্ছে আমাদের E1 এর মান। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের E1 এর মান, ঠিক আছে। গেল আমাদের এখানে একটা জিনিস। সেম একইভাবে দেখো এখানে আরেকটা চার্জ আছে, তোমার কাজ হবে কি এই চার্জের জন্য আরেকটা প্রাবল্য বের করা, এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য বের করা। হতে পারে যে এই চার্জটা মনে করো মাইনাস দিলাম, হ্যাঁ একটু জাস্ট ডেমো দেখাচ্ছি, তাহলে এটা -9 কুলম্ব চার্জ। এটা প্লাস তো সবসময় থাকবে, যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলে সেখানে প্লাস ধরতেই হবে মনে। সো এটা প্লাস, এটা মাইনাস, সো প্লাস মাইনাস আকর্ষণ হবে। সো এই 1 কুলম্বকে ও আকর্ষণ করবে, আকর্ষণ করা মানে কি নিজের দিকে নিয়ে যাওয়া। তারপরে এখান থেকে এরভাবে করে নিজের দিকে সে নিয়ে আসবে, খেয়াল করো। সো এইটার দিক কিন্তু এই দিকে হয়ে গেল। সেম একইভাবে তুমি খেয়াল করে দেখো
এখানেও একটা কি আছে, এখানেও একটা চার্জ আছে, ধরলাম যে এখানে চার্জটা প্লাস, এটাকে কী করবে, বিকর্ষণ করলো, সাপোজ মনে করে বিকর্ষণ করলো। তাহলে এই যে চার্জগুলো পরস্পর কীভাবে আকর্ষণ বিকর্ষণ করলো, এই তিনটার লব্ধি তোমাকে বের করতে হবে। তার মানে এখানে তুমি পাইছো কি, এখানে তুমি পাইছো বেসিক্যালি মনে করো E2, এটার জন্য পাইছো মনে করো E3, এই যে তিনটা জিনিসের লব্ধি তোমাকে এখন বের করতে হবে। আর লব্ধি বের করবো কীভাবে সেটা আমরা এখনই শিখবো, যে লব্ধি কীভাবে বের করতে হয়। তার আগে তুমি এই জিনিসটা মাথায় রেখো যে এই যে যদি একাধিক বিন্দুতে যদি এরকম চার্জ থাকে তাহলে তোমার কাজ কি, একাধিক বিন্দুতে চার্জ থাকবে তাহলে তোমাকে এরকম করে লব্ধি বের করে নিতে হবে। যে এখানে এই যে তুমি বের করলা E1, E3, E2, এই তিনটার লব্ধি নিতে হবে। তুমি এতটুকু মাথা রাখো, লব্ধি নিতে হবে। কীভাবে নিব সেটা আমরা এখনই শিখবো। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারলাম যে প্রাবল্যের সূত্র এবং প্রাবল্য জিনিসটা বলতে আসলে সাধারণত কী বোঝাচ্ছে, এবং একাধিক যদি চার্জ থাকে তাহলে সেক্ষেত্রে লব্ধি নিতে হয়। 2টা চার্জ থাকতে পারে, 3টা চার্জ থাকতে পারে, 4টা চার্জ থাকতে পারে। তো এই সবগুলো চার্জের জন্য আমরা আগে নিয়মটা কি, আলাদা আলাদা প্রাবল্য বের করে নিব, তারপর সবার লব্ধি নিব, শেষ। আলাদা করে প্রাবল্য বের করব, সবার লব্ধি নিব, শেষ। এইটুকু মাথায় গিয়ে ভালো মতো তুমি রাখো। এবার আসো আমরা তাহলে এই কাজটা করি যে কীভাবে লব্ধিটা নিতে হয়। সো লব্ধির ব্যাপারটা আমরা একটু শিখি যে কীভাবে লব্ধি নিতে হয়। লব্ধির জন্য আলাদা পেজ আমরা রেখেছি কিনা দেখি না, আমরা এখানে দেখাই দিচ্ছি তাহলে, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখানে লব্ধিটা কীভাবে নিবা। সো যদি তুমি খেয়াল করো কখনো যে দুইটা, হ্যাঁ লব্ধিটা নিবা কীভাবে, যদি তুমি দেখো যে দুইটা প্রাবল্য কী হয়েছে, দুইটা প্রাবল্যের দিক আসলে একই দিকে, হ্যাঁ দুইটা প্রাবল্যের দিক আসলে একই দিকে। সো দুইটা প্রাবল্যের দিক আসলে একই দিকে, সেই ক্ষেত্রে আমাদের লব্ধি হবে কি, সাপোজ এটা হচ্ছে আমাদের E1, হ্যাঁ এটা হচ্ছে আমাদের E1 এবং এটা হচ্ছে আমাদের কি E2। তাহলে এই দুইটার লব্ধি কত হবে, এই দুইটার লব্ধি হবে হচ্ছে মনে করো এরকম, এই দুটার লব্ধি হবে কি, সাপোজ আমি এইটাই ধরলাম যে এটাই হচ্ছে তাদের আলটিমেট লব্ধি। তাহলে আমি নিচে লিখে নিচ্ছি লব্ধিটা কী হবে, যে তাহলে এক্ষেত্রে তাদের লব্ধি হবে হচ্ছে, যেহেতু দুইটা চার্জ ছিল এবং দুইটা চার্জের জন্য তোমাকে আগে দুইটা প্রাবল্যের দিকটা বের করে নিতে হবে। যদি একই দিকে হয় তারা, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যোগ করে দিবা, কোনো কথা হবে না, জাস্ট যোগ করে দিবা। একই দিকে হইলে জাস্ট যোগ করে দিব, হ্যাঁ। আর প্রাবল্যের দিক কোন দিকে হবে, যেহেতু যোগ করছি তাহলে ওদিকেই হবে, ঠিক আছে, তাহলে এদিকেই হবে। সো লব্ধি প্রাবল্যের আমি সাপোজ একটা নাম দিয়ে দিচ্ছি, মনে করে এটা হচ্ছে আমাদের কি, যে এই দিকটা, এই বিন্দু আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের মনে করি একটা সি বিন্দু, হ্যাঁ। তাহলে এইটার দিক কোন বরাবর, এসি বরাবর, তাহলে এটার দিক হচ্ছে এসি বরাবর, এটার দিক হচ্ছে এসি বরাবর। সো মানের সাথে সাথে দিকটাও খেয়াল রাখতে হবে। E2 এটাও দেখো কোন দিকে, এ দেখো এ থেকে ওই সি দিকে, তাই না, এটাও লিখে দিচ্ছি আমরা এসি বরাবর। আর যেহেতু দুইটাই একই দিকে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে লব্ধিও কী হবে, সেই এসি বরাবরই হবে, মানে সেই এক দিক বরাবরই হবে। তো তোমাকে কিন্তু এভাবে করে আইডেন্টিফাই করতে হবে লব্ধির দিকটা কোন দিকে। এটা আমাদের একটা কেস গেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা কেস গেল, এটা আমাদের 1 নম্বর কেস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 নম্বর কেস। এবার আসো আমরা হচ্ছে 2 নম্বর কেস নিই, 2 নম্বর কেস নিই, আমাদের 3টা কেস জানলেই চলবে। এবার এখান থেকে মনে করবে ব্যাপারটা এরকম, যে এখান থেকে এই দেখো এইটা হচ্ছে প্রাবল্যের মানটা একটু বড় করে রাখলাম, আর আরেকটা আছে দেখলাম যে এরকম, হ্যাঁ আর একটা আছে মনে করলাম ছোটোখাটো একটা আছে, আর একটা এরকম ছোটোখাটো, দুইটা বর্ষ বিপরীত দিকে কাজ করছে। তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের E1 এবং এটা আগের মতোই আমরা ধরলাম এটা দিয়ে এ বিন্দু ধরি, আর এখানকার বিন্দুটা আমি সি ধরি। তাহলে এবার খেয়াল করো যে লব্ধিটা কোন দিকে হবে, আসলে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এখানকার লব্ধিটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের, দেখো কোন দিকে হবে, এটা E1, এটা হচ্ছে আমাদের E2 এবং দেখতে পাচ্ছি দুইটা পরস্পর বিপরীত দিকে। সো দুইটা পরস্পর বিপরীত দিকে হলে তাহলে সেই ক্ষেত্রে এটার দিক হচ্ছে কি বরাবর, দেখো এসি বরাবর, হ্যাঁ এ থেকে সি বরাবর। কিন্তু এটা কোন দিকে, দেখো সি থেকে এর দিকে, তীর চিহ্নটা কোন দিকে, সি এ বরাবর, মানে উল্টা কিন্তু, হ্যাঁ সি এ বরাবর। তাহলে লব্ধির বেলা কী করবো আমরা, তো তুমি ব্যাপারটা মাথায় রাখো যে লব্ধির বেলা আবার বিয়োগ করতে হবে, যদি উল্টা আসে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, বিয়োগ করবো। সে লব্ধি হবে হচ্ছে E = কী করবো, দেখো বড় মানটা থেকে ছোটো মানটা বিয়োগ দিব। সো সাপোজ এখানে বড় মানটা হচ্ছে E1, তোমার কাজ হচ্ছে এটা যে E1 আমি ডিফারেন্স চিহ্নই দিয়ে দিলাম, বড় মানটা থেকে ছোটো মানটা বিয়োগ দিব। আর এবার এটার দিক কোন দিকে হবে, দেখো বড়টা যাচ্ছিল এসি বরাবর, ছোটোটা যাচ্ছিল সি এ বরাবর, তাহলে আলটিমেটলি বাকি থাকবে কোনটা বিয়োগ করার পরে, এসি বরাবরই বাকি থাকবে, কারণ তো বড় ছিল। তাহলে আমরা এখানে লিখবো এটাও হবে কি বরাবর, এসি বরাবর, সো এসি বরাবর। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এখানকার আরও একটা জিনিস, আরও একটা আমরা বুঝে গেলাম এখান থেকে। আর যদি আমাদের এরকম না হয়ে কি হয়, আমাদের এরকম না হয়ে বরঞ্চ হচ্ছে মনে করো কীরকম দিয়ে দিল, যে একটা অ্যাঙ্গেল দিয়ে দিল, তো সেক্ষেত্রে আমরা লব্ধি বের করবো কীভাবে, খুবই সিম্পল, আমরা জানি লব্ধির সূত্র, যদি এরকম হয় যে এদিকে একটা আমাদের ভেক্টর কাজ করছে, এদিকে একটা আমাদের প্রাবল্য কাজ করছে, এদিকে একটা আমাদের প্রাবল্য কাজ করছে, হ্যাঁ সো এদিকে আমাদের এই দুই দিকে মনে করো দুইটা প্রাবল্য কাজ করছে, তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে এবার এদের লব্ধিটা হবে, খেয়াল করো এদের লব্ধিটা হবে হচ্ছে এদের ঠিক এরকম মাঝামাঝি দিক কোথাও একদিকে হবে, এটাই হচ্ছে আমাদের এখানকার লব্ধি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার লব্ধি।
এটা হচ্ছে আমাদের লব্ধি। সো এই লব্ধির মানটা কত হবে, এই লব্ধির মানটা কত হবে, এবার লব্ধির মানটা হবে হচ্ছে ই ইকুয়াল টু আমরা এখান থেকে লিখে নিচ্ছি তাহলে যে সুতরাং আমাদের লব্ধিটা হবে, আমাদের এবারের লব্ধিটা হবে কি, দেখো এবারের লব্ধিটা কিন্তু তোমাকে বের করতে হবে। সো লিখে নিচ্ছি সুতরাং লব্ধি, হ্যাঁ সুতরাং তোমার লব্ধি আসবে ই ইকুয়াল টু রুট ওভার, হ্যাঁ রুট ওভার কী আসবে তোমার এখানে আসবে হচ্ছে এরকম যে E1 স্কোয়ার যোগ হচ্ছে কত E2 স্কোয়ার যোগ 2E1 E2 সাথে কি আসবে আমাদের কজ আলফা, এরকম আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আশা করি আমরা এখান থেকে বুঝে গেলাম যে আমাদের এখান থেকে কীভাবে আমরা বের করব তাহলে, হ্যাঁ এই হচ্ছে আমাদের নিয়ম। সো এইগুলো আমরা সবই অ্যাপ্লাই করা শিখবো অঙ্কের মাঝখানে গিয়ে। তুমি জাস্ট সামারিটুকুগুলো মনে রাখো যে হ্যাঁ এই জিনিস তোমার কিন্তু এইভাবে কাজে লাগবে, এই জিনিস কিন্তু তোমার এইভাবে কাজে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে E1, এটা ছিল আমাদের E1, এটা ছিল হচ্ছে আমাদের E2, এটা ছিল আমাদের হচ্ছে E2, এটা ছিল আমার স্যার E2। ওকে ফাইন। সো আমরা এখান থেকে জিনিসটা একটু সাজিয়ে নিলাম এবং লব্ধিটা কোন বরাবর, সেটা হচ্ছে বড়টার দিকেই হবে লব্ধিটা, বিয়োগের ক্ষেত্রে বড়টার দিকে হবে লব্ধিটা, সহজ উত্তর, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো, এই তিনটা সিনারিও তুমি একটু মনে রাখো যে লব্ধি প্রাবল্য কীভাবে বের করবো। চারটাও যদি থাকে, তিনটাও যদি থাকে, আমরা ফার্স্টে দুইটার লব্ধি বের করব, তারপরে হচ্ছে কি করব যে ওইটার সাথে আরেকটা লব্ধি করে ফেলবো। তিনটা থাকলে, চারটা থাকলে সমস্যা নাই, তুমি দুইটার লব্ধি বের করবা, দুইটার লব্ধি বের করবা, পরে দুইজনের লব্ধিকে আরেকবার লব্ধি বের করবা, তাহলে হয়ে যাবে। তো কী বলছি, চারটা চার্জ থাকলে কী করবা, যে কোনো দুইটাকে একবার লব্ধি করবা, তারপরে অন্য দুইটাকে লব্ধি করবা, তো এটার একটা লব্ধি বেড়েছে, এটা একটা লব্ধি বেড়েছে, এদের দুইজনের আরেকবার লব্ধি বের করবা। সো মোট তিনবার লব্ধি বের করলেই তখন হয়ে যাবে। সো এভাবে জিনিসগুলো কাজ করে। আশা করি এতটুকু তুমি মনে রাখতে পারবা, এতটুকু মনে রাখলে তোমার হয়ে যাবে। সো এইটাই কিন্তু তোমার পরীক্ষা আসবে, এখন মাত্র যা দেখলাম এটাই কিন্তু তোমার পরীক্ষাতে এখানে বেসিক্যালি আসবে। সো এতটুকু তোমার এখান থেকে মনে রাখা খুবই জরুরি। এরপর চলে আসছে আমরা হচ্ছে তড়িৎ বিভব। সো তড়িৎ বিভবের ক্ষেত্রে জিনিসটা কি দেখো, তড়িৎ বিভবটা কি, যে কোনো একটা তুমি যদি কী করো, দুইটা চার্জিত বস্তুকে তুমি কানেক্ট করে দাও তার দিয়ে বা কোনোভাবে, চার্জ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে এটা কিসের উপর নির্ভর করে, এটা যার উপরে নির্ভর করে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তার মানে তুমি চার্জ কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা কিন্তু তুমি বের করে ফেলতে পারবা তড়িৎ বিভবের সাহায্যে। এবং তুমি কিভাবে বুঝবা যে ঠিক আছে ভাই বুঝলাম যে তড়িৎ বিভবের সাহায্যে বোঝা যায় চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে, কিন্তু কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা বুঝবো আসলে কিভাবে। তো এইটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে কোথায় বিভবের মানটা বেশি। তাহলে একটা কথা শুরুতে একটু লিখে নিব আমরা, হ্যাঁ আমরা সূত্র পড়ার আগে একটু কথা লিখে নিব যে আমাদের বিভবটা কোন দিক থেকে কোন দিকে যায়। সো উচ্চ বিভব থেকে, তার আগে মনে রাখবো হচ্ছে ধনাত্মক চার্জ। দুই রকমের চার্জ আমাদের কাছে আসছে, ধনাত্মক ঋণাত্মক। সো একটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ। তো তোমার কাছে যদি ধনাত্মক চার্জ থাকে, ধনাত্মক চার্জ, হ্যাঁ তোমার কাছে ধনাত্মক চার্জ থাকে, তাহলে ধনাত্মক চার্জটা কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ধনাত্মক চার্জটা কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। উচ্চ বিভব থেকে, উচ্চ বিভব থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ধনাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, এটা দিয়ে কিন্তু তোমার পরীক্ষায় সৃজনশীল আসবে যে দুইটা চার্জ আছে এরকম, দুইটা বিন্দু আছে, সেখানে তার সংযুক্ত করলে চার্জ কোন দিকে প্রবাহিত হবে। তুমি দেখবা দুই বিন্দুতে তুমি বিভব বের করবা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তখন তুমি মান দেখে বুঝবা কোনটা উচ্চ কোনটা নিম্ন। সেম একইভাবে যদি তোমার যদি এরকম ধনাত্মক চার্জ না দিয়ে তোমাকে দিয়ে দেয় হচ্ছে ঋণাত্মক চার্জ, তাহলে সেক্ষেত্রে তুমি কী করবা, সেক্ষেত্রে তোমার জিনিসটা আসবে হচ্ছে জাস্ট উল্টা হবে একটু। ধনাত্মকের জায়গায় তোমাকে দিয়ে দেয় ঋণাত্মক চার্জ, দেখো তাহলে আমাদের কোথায় চেঞ্জটা আসে তাহলে। ধনাত্মক চার্জে বলে যে আমাদের ঋণাত্মক চার্জ, সো ধনাত্মক চার্জের জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে ঋণাত্মক চার্জ। তো ঋণাত্মক চার্জের ক্ষেত্রে কী হবে, তখন জিনিসটা হবে হচ্ছে আমাদের নিম্ন বিভব থেকে, হ্যাঁ তখন আমরা কি বলবো যে নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। সো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ। তো এই দুটো কথা তোমাকে সবার আগে শুধুমাত্র মাথায় নিয়ে নিতে হবে, কারণ আমরা চার্জ কোন দিকে প্রবাহিত হবে এটা বের করার জন্য এই বিভবের ধারণাটা ব্যবহার করি। হ্যাঁ, সো উচ্চ বিভব থেকে নিম্ন বিভব ধনাত্মক চার্জ, আর উল্টা ঋণাত্মক চার্জ লিখে হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। এবার আমরা কিভাবে বুঝবো ওই বিন্দুর বিভবটা কত, সেটা কীভাবে বের করবো, উচ্চ বিভব নিম্ন বিভব তো লাগবে। সো বের করবো কেমনে, কোন জায়গায় উচ্চ কোন জায়গায় নিম্ন। সো বিভবের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অসীম থেকে একক ধনাত্মক চার্জ তুমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসো, তাহলে আনতে অবশ্যই এটা কাজ করতে হবে। সো ধরলাম আবারও সেম আগের মতো এইখানে একটা কি আছে,
এখানে তুমি একটা চার্জ রাখছো, যেই চার্জের কারণে আশেপাশে একটা কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি কি করতে যাচ্ছ, যে অসীম থেকে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু তুমি আনতে যাচ্ছ। হ্যাঁ, এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু আনতে যাচ্ছ। সো এই জায়গায় আনতে যে কাজ করতে হয়, অবশ্যই কাজ করতে হবে। সেই কাজের পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিভব। সো এখান থেকে লিখি আমরা হচ্ছে এইভাবে, বিভবের সংজ্ঞাটা লিখি হচ্ছে এভাবে, আমরা যে বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, ভি ইকুয়াল টু কি আসবে, ডাব্লিউ ডিভাইড বাই কিউ। কেন এরকম আসবে? কারণ যদি তুমি কিউ পরিমাণে চার্জ নিয়ে আসো এবং ডাব্লিউ পরিমাণে কাজ আসলে করতে হয়, তাহলে +1 কুলম্ব চার্জের জন্য কত কাজ করতে হবে? সো কিউ এর জন্য ডাব্লিউ কাজ করতে হয়, একের জন্য কত কাজ করতে হয়? ডাব্লিউ বাই কিউ পরিমাণ। তার মানে এই ডাব্লিউ বাই কিউ পরিমাণটাই হচ্ছে আমাদের বিভব। সো ভি ইকুয়াল টু আমাদের আসবে কত? এখানে ভি ইকুয়াল টু আসবে হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ হচ্ছে আমাদের কাজ, কিউ হচ্ছে আমাদের চার্জ। একক আমরা কি লিখবো এখানে? একক আমি কি লিখবো? একক লিখবো হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা লিখবো কি, জুল পার কুলম। হ্যাঁ, এককটা কি লিখবো? জুল পার কুলম। হ্যাঁ, জুল পার কুলম এরকম লিখবো, জুল পার কুলম, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে ভোল্ট, সরাসরি বলতে পারি আমরা ভোল্ট। এটা কিসের একক? ভোল্টের একক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টের একক। সো এই পয়েন্টটুকু মনে রাখো আপাতত। ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আমরা এখানকার সমীকরণগুলো নিয়ে একটু ভালো মতো কাজ করি, কী কী সমীকরণ লেখা যায় একসাথে লিখে ফেলে আসো এখানে। সো আমরা একটা লিখতে পারি হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, একদম ডেফিনেশন থেকে পাইছি যে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের ভি। সো ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এরকম, ডাব্লিউ সমান সমান ভি কিউ। তবে এখানকার ভি মানে কিন্তু বিভব না, আমরা যে এখানে বলতেছিলাম বিভব না, বিভব পার্থক্য। তার মানে দুইটা বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে সেই অনুযায়ী তোমার আসলে কাজটা করতে হয়। সো ভি বলতে আমরা বোঝাচ্ছি আসলে কি, এই সব জায়গাতেই বিভব পার্থক্য বোঝাচ্ছি। মাঝে মাঝে এভাবে না লিখে এভাবেও লেখা থাকে, সেই জন্য যে সাপোজ দুইটা বিন্দু, সো ভি এ মাইনাস হচ্ছে ভিবি, এরকমভাবে লেখা থাকা তুমি দেখতে পারো। তার মানে কি, এটা মানে কি এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, এটাই হচ্ছে ভি, আমরা সংক্ষেপে লিখছিলাম। সো এটা একটা জিনিস গেল। আমরা আর কীভাবে লিখতে পারবো? আমরা লিখতে পারবো ভি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ই ইন্টু হচ্ছে ডি আর, ভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডি আর। এই যে আমরা ইন্টিগ্রেশনটা করলাম এবং ইন্টিগ্রেশনটা করলে যে কাজের মানটা, বিভবের মানটা আসবে সেটা কি? সেটা হচ্ছে যে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। সো 1/4 পাই এপসাইলন নট সাথে কি আমাদের আছে, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর। সো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, এটা হচ্ছে আমাদের হবে কি বিভব। সো ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। সো এটা আমাদের কিন্তু এখান থেকে মেইন ফর্মুলা, যেটা তুমি বারবার অঙ্কগুলো করবা সেটা হচ্ছে এই ফর্মুলাটা। তুমি একটু খেয়াল করে বা মনে করে দেখো, তুমি যখন শিখছিলা যে প্রাবল্য 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ছিল, কিন্তু এবার কিন্তু শুধু আর। ঠিক আছে, সো এইটা আমাদের গেল, আর একটু সূত্র গেল এখান থেকে। তুমি এখান থেকে আরও কি লিখে রাখতে পারো, এই সবই কিন্তু সূত্র, এই প্রত্যেকটা কিন্তু সূত্র। তুমি এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, ইচ্ছা যে কোনো একটা মনে রাখো, একটা মনে রাখলে কিন্তু অন্যগুলো বের করা যাচ্ছে। সো বেশি একটা প্যারা নেই। সো তুমি দুইটা মনে রাখো এখান থেকে, বা এই যে এখান থেকে এটাও তুমি মনে রাখতে পারো, এটাও কিন্তু তোমার কাজের জিনিস, মাঝে মাঝে তোমার কাজে লাগতে পারে। সো গেল তোমাদের এখানে কয়েকটা ফর্মুলা চলে গেল, এই হচ্ছে জিনিস। সো আর একটা লিখতে পারি আমরা ভি ইকুয়াল টু ইডি, এটাও লিখতে পারি, কারণ ই ইকুয়াল টু ছিল ভি বাই ডি, তাহলে ভি ইকুয়াল টু কী হবে, ই ইন্টু ডি। সো এটাও কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি, ভি ইকুয়াল টু ইডি, ভি ইকুয়াল টু ইডি। দ্যাটস ইট। এই আমাদের এখানকার ফর্মুলাগুলো ছিল যেগুলো আমরা কাজে লাগাবো, এবং বিশেষ করে মনে রাখবো বিভব কিন্তু হচ্ছে ভাইয়া স্কেলার রাশি। তার মানে একাধিক বিন্দুতে এবার যদি চার্জ থাকে তাহলে প্যারা নাই। হ্যাঁ, বিভব স্কেলার রাশি। হ্যাঁ, বিভব স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি। তার মানে হচ্ছে এরকম যে একাধিক বিন্দুতে চার্জের জন্য বিভব। হ্যাঁ, একাধিক বিন্দুতে চার্জ থাকলে প্যারা নাই, খুব সহজেই বের করে ফেলতে পারো বিভব। সো একাধিক বিন্দুর ক্ষেত্রে, সো একাধিক বিন্দুর ক্ষেত্রে বিভব কি হবে? একাধিক বিন্দুর ক্ষেত্রে মানে একাধিক বিন্দুর চার্জের ক্ষেত্রে, এটা কথা লেখা জরুরি। চার্জ কথা আমাদের বাদ পড়ে গেছে, আমরা লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, ঠিক আছে, একাধিক বিন্দু চার্জের ক্ষেত্রে, একাধিক বিন্দু চার্জের ক্ষেত্রে কী হবে আমাদের? একাধিক বিন্দু চার্জের ক্ষেত্রে হবে ভি ইকুয়াল টু এরকম হবে, V1 যোগ হচ্ছে V2 যোগ হচ্ছে V3, এরকম যা আসবে শুধু যোগ করে দেবে। দেখো কোনো ভেক্টর চিহ্ন কিন্তু দিচ্ছি না, তার মানে ভেক্টর যোগ হবে না, নর্মাল যোগ। জাস্ট তুমি V1 V2 V3 সব বের করবা, বের করে যোগ করে দেবা। মনে করো তোমাকে আমি বললাম কি, এই হচ্ছে একটা জিনিস, এখানে মনে করো এটা A বিন্দু, তোমাকে বললাম এটা হচ্ছে B বিন্দু, তোমাকে বললাম এটা হচ্ছে C বিন্দু। এখানে বিভব কত? তুমি কি করবা? তোমার কাজ হবে জাস্ট নর্মাল কাজ হবে, কি খেয়াল করো, তুমি এখানকার জন্য এই জায়গায় একটা বিভব বের করবা,
তুমি এই যে এখানে চার্জ আছে, সুতরাং দূরত্ব হবে কিন্তু এটা। তার মানে তখন তুমি হচ্ছে এই কাজটা করবা, এখান থেকে এই জায়গাটার জন্য তুমি একটা বিভব বের করবে, জাস্ট বিভব বের করবে। এখানে কোনো চিহ্ন টুন্নর খেলা নাই যে এখানে প্লাস আছে মাইনাস আছে, কোন দিকে আকর্ষণ বিকর্ষণ কোনো কিছু দেখতে হবে না, তুমি জাস্ট মান বের করবা। এখানের জন্য বের করছো হচ্ছে কত, তুমি V1 বের করছো, এইটার জন্য বের করছো হচ্ছে V2। তুমি পরবর্তীতে যখন লিখবা যে সি বিন্দুতে বিভব, তখন তুমি লিখবা হচ্ছে VC সমান কি হবে, যে এই যে V1 বা এ বিন্দুর জন্য যে বিভবটা বের হয়েছিল VA, আর বি বিন্দুর জন্য যে বিভবটা বের হয়েছে VB, তো তুমি জাস্ট করবা কি VA যোগ VB, সব তুমি এখানে বসাই দিবা, জাস্ট এতটুকুই কাজ, খালি বসাই দিবা। আর দূরত্বগুলো কী হবে, চার্জ আছে এখানে আর প্রাবল্য বিভব বের করতে হচ্ছে এখানে, তাহলে এই হবে সেই ডিস্টেন্স। এখানে আছে চার্জ আর এবার এখানে বের করতে হবে বিভব, তাহলে এটা হবে আমাদের সেই ক্ষেত্রে ডিস্টেন্স আর কি। আর আরেকটা কথা মাথায় রাখবো, এক্ষেত্রে আমরা যে চার্জের মান কিউ সমান সমান চিহ্ন সহ বসাই দেবো, কিউ ইকুয়াল টু চার্জের মান চিহ্ন সহ। সো আমি লিখে দিচ্ছি বাংলা কথাটা, যে কিউ ইকুয়াল টু কি, চার্জের মান, আগের বার শুধু প্লাস নিতাম, প্রাবল্যের বেলায় শুধু ভ্যালু নিতাম, এখন কি নিব, চার্জের মান চিহ্ন সহ প্লাস মাইনাস যেটাই থাকুক সব তুমি বসাই দিবা, ডাজেন্ট ম্যাটার, বসাই দিবা, যা আসবে তাই, যোগ বিয়োগে যা আসবে তাই, শেষ। তোমার কাজ হচ্ছে এটুকু মনে রাখা, তড়িৎ বিভব V = W/Q, তারপর হচ্ছে V = ইন্টিগ্রেশন E × dr। তার মানে যদি তুমি একটা রাশি দেওয়া থাকে, তোমার সমীকরণ দেওয়া থাকে তড়িৎ প্রাবল্যের, তুমি আর এর সাপেক্ষে এটাকে কী করবা, যে ইন্টিগ্রেশন করে দিবা, বিভব চলে আসবে। বা সবচেয়ে বেশি কাজে লাগবে তোমার কোনটা, এই যে এটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে, V = 1/4 Q/r। সো এতটুকু জিনিস কিন্তু তোমাকে প্রথমত খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আর এখানে তো বলে দিলাম যে কিউ এর মানটা আমরা কী করবো, যখন বসাবো এখানে চার্জের মান চিহ্ন সহ বসাই দিব, এখানে কোনো ঝামেলা নেই, চিহ্ন সহ বসাই দিব, ঠিক আছে। চার্জের মান চিহ্ন সহ, দূরত্ব তো আগের মতোই, যেখানে চার্জ দেওয়ার, যেখানে বিভব বের করতে বলে তাদের দূরত্ব নিতে হবে, কথা শেষ। আর একাধিক বিন্দু চার্জের ক্ষেত্রে কোনো প্যারা নেই, খালি যোগ করে দেবো, কারণ এটা কী রাশি, স্কেলার রাশি। আর একক আগে বলেছি ভোল্ট, বা আমরা বলতে পারি জুল পার কুলম্ব। সো আশা করি এতটুকু জিনিস ডান, একেবারে ডান, এইটুকু তোমার বিশেষ করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার চলো তাহলে আমরা এখান থেকে হচ্ছে বিভবের, দেখো এখানে বেশ কিছু জিনিস আছে, পৃথিবীর বিভব কত, এগুলো আমরা একবার রিডিং পড়ে নিব আমরা, এগুলো পরীক্ষাতে আমাদের খ নাম্বারগুলোতে এসে থাকে, ব্যাখ্যা করবো, বা আমাদের MCQতে অনেক সময় এখান থেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করে। সো একবার রিডিং পড়ে নিব এখান থেকে, এটা আমি আর সময় নষ্ট করছি না। আমরা এই স্পেশাল একটা জিনিস পড়বো, গোলকের বিভব এবং প্রাবল্য। গোলকের ক্ষেত্রে বিভব এবং প্রাবল্য এবং এটার গ্রাফ। আমরা এক কাজ করি, এই গোলকের বিভব প্রাবল্য জিনিসটাকে আচ্ছা এখানে দেখাই দিয়েছে, একেবারে দেখাই দিয়েছে, পরবর্তী আমরা শিখবই। সো মনে করো গোলকের ক্ষেত্রে বিভব ও প্রাবল্য, স্পেশাল একটা টাইপ শিখছি আমরা, গোলকের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। সো আমরা মনে করো এখানে তোমাকে আপাতত জাস্ট এখানে বলে রাখছি জিনিসগুলো, সামনে তুমি জিনিসটার ম্যাথও পাবা আসলে, তুমি জিনিসটার আসলে ম্যাথও ওই জায়গাটায় পাবা। সো আমরা এখানে একটা কী করে নিচ্ছি, এখানে মনে করো সাপোজ এই হচ্ছে আমাদের, সাপোজ হচ্ছে একটা গোলক, এটা কিন্তু গোলক, এবার কিন্তু এটা গোলক বোঝাচ্ছি, এটা কিন্তু এবার ক্ষেত্র না, গোলক লিখে দিচ্ছি, সেজন্য এটা একটা গোলক। এটা হচ্ছে তোমার একটা গোলক। সো গোলকের ক্ষেত্রে তোমাকে বললো কি, বিভব বের করো বা প্রাবল্য বের করো। সো সাপোজ তোমাকে বলছে হচ্ছে এই হচ্ছে আমাদের সেই গোলকটার, এটা হচ্ছে আমাদের সেই গোলকটার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের সেই গোলকটার ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গোলকটার ব্যাসার্ধ। সো গোলকটার আমাদের ব্যাসার্ধ হচ্ছে এটা, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, গোলকের ব্যাসার্ধ। এবার তোমাকে বলছে যে গোলকের এটা হচ্ছে কেন্দ্র, এই ঘটনা শুরু লগ্ন থেকে, কেন্দ্র থেকে, সো কেন্দ্র থেকে আস্তে আস্তে আমরা এদিকে দূরত্ব প্রকাশ করব, এই এক্সিসে আমরা প্রকাশ করব দূরত্ব, আর এই এক্সিসে প্রকাশ করব হচ্ছে আমরা বিভব। সো আমরা ফার্স্টে বিভব আঁকতেছি। সো গোলকের সাথে বিভবের গ্রাফ, মানে গোলকের কেন্দ্র হতে দূরত্বের সাথে বিভবের গ্রাফ, দূরত্বের সাথে বিভবের গ্রাফ কী হবে দেখো। এবার একটা কথা তুমি মাথায় রাখো, খুব মনোযোগ দিয়ে শোনো, যখন আমরা গোলকের কেন্দ্রে থাকি, গোলকের কেন্দ্রে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তোমাকে যদি বলে এই বিন্দুতে বিভব কত, তুমি কী করবা, তুমি লিখবা, আমরা জানি V = 1/4πε0 Q/r, আর এর মানে এতটুকু, কারণ এখানে চার্জ, এখানে আমরা সব হিসাব করি কেন্দ্র থেকে। সো এখানে ধরলাম যে পুরোটার মধ্যে চার্জ দিছো, কিন্তু আমরা ধরবো কেন্দ্র থেকে, এখানে চার্জ আছে, এখানে তোমাকে বিভব বের করতে বলছে, দূরত্ব আরই হবে, শেষ প্যারা নেই। সো ভিভের মান পেয়ে গেল। কিন্তু তোমাকে আমি ওখানে না দিয়ে, যদি তোমাকে দিয়ে দিই এই অভ্যন্তরে, এখানে দিয়ে দিই, বললাম এখানে বিভব কত, তারপরেও তুমি লিখবা V = 1/4πε0 Q/r, যদিও ডিস্টেন্সটা এতটুকু হওয়ার কথা ছিল, কিন্তু এতটুকুই নিতে হবে, কারণ গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান। এই কথাটা আমরা মনে রাখি, এটা কিন্তু খ নম্বরে আসবে। সো খ নম্বরে আসবে, এখানে আমরা ছোটো করে লাইনটা একটু লিখে রাখি, যে গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান। সো গোলকের অভ্যন্তরে বিভব, সো গোলকের অভ্যন্তরে বিভব, গোলকের অভ্যন্তরে, সো গোলকের অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে বিভব, সো গোলকের অভ্যন্তরে বিভব
পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরে বিভব কী হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে, গোলকের অভ্যন্তরে বিভব। সো এই কথাটা তোমাকে একটু মনে রাখতে হবে এখান থেকে, কারণ এটা তোমার কিন্তু কাজে লাগবে, এটা তুমি ব্যাখ্যা করতে বলবে, এটা তোমার অঙ্ক ভিন্ন রকম জিনিসপাতি কিন্তু আসলে আসবে, ঠিক আছে? সো গোলকের অভ্যন্তরে বিভবটা আমরা মনে করো এক জায়গায় দেখায় রাখি, কোথায় দেখানো যায়? ওকে, নিচে দিয়ে দিই আমরা। গোলকের অভ্যন্তরে বিভবটা কী হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে, ঠিক আছে? তার মানে তখন গ্রাফটা কীরকম হবে? এখানে তার মানে বিভব আছে, এখানে বিভব আছে, তো এখানে যে পরিমাণে বিভব ভিতরে সব জায়গায় সেম পরিমাণে বিভব। তার মানে একদম কোন পর্যন্ত? এই যে ধরলাম যেখানে আমাদের ব্যাসার্ধ আছে, একদম এই ব্যাসার্ধ পর্যন্ত, একদম এই ব্যাসার্ধ পর্যন্ত বিভবের মানে কোনো চেঞ্জ হবে না। তার মানে এই পর্যন্ত বিভবের মানটা একটা ফিক্সড লেভেলের, এবং ফিক্সড মানটা কত? ধরলাম যে এখানে একটা মান আছে পর্যন্ত 10, ধরলাম যে এই 10, তার মানে পুরো জায়গাটুকুতে 10 থাকবে, একদম এই পর্যন্ত 10 থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। এখানে মান থাকবে 10, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিভবের মান থাকবে 10, চেঞ্জ হবে না। সাপোজ 10, সো একটা নির্দিষ্ট মান থাকবে, একটা ভি মান থাকবে, হ্যাঁ, একটা বিভবের মান থাকবে ভি। কিন্তু যখনই তুমি আবার কি করবা, এখান থেকে আরও সামনে যাবা, তারপর এবার কি হচ্ছে দেখো তো, এই কেন্দ্র থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, এবার বিভব তো সমান থাকবে না, তো বাইরে, এখন বিভবটা কমা শুরু করবে, হ্যাঁ, এবং বিভবটা কমা শুরু করে, এখানে বিভবটা অনেকটা হচ্ছে দেখা যায় এরকম হয়, বিভবটা এখানে কমতেছে। সো তুমি এখানে জিনিসটা এভাবে তুমি এঁকে রাখতে পারো, বা এটা দিয়ে আমরা এঁকে রাখি, তার মানে বিভবটা দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে? তার মানে শুরুতে কেন্দ্র থেকে শুরু করে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, সো কেন্দ্র থেকে শুরু করে ব্যাসার্ধ পর্যন্ত এটা ধ্রুবক, তারপরে আরও যখন সামনে গেছি তখন আস্তে আস্তে কমবে একসময় গিয়ে 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রাফ হচ্ছে কিসের ক্ষেত্রে? গোলকের ক্ষেত্রে এবং বিভবের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা গোলকের, তাহলে জিনিসটা আমাদের কী তাহলে? বিভবের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বিভবের ক্ষেত্রে। তো এবার আমরা জিনিসটা আঁকবো হচ্ছে কার ক্ষেত্রে? প্রাবল্যের ক্ষেত্রে। গোলকই তবে হচ্ছে প্রাবল্যের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রাবল্য। তো আমরা একটা দাগ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বিভব, এই যে এই দাগ পর্যন্ত আমাদের কি? ও পর্যন্ত হচ্ছে বিভব, হ্যাঁ, ও পর্যন্ত হচ্ছে আমাদের বিভব, আর এবার সেটা হচ্ছে প্রাবল্য। তো এবার আমরা সেই প্রাবল্যের জন্য গ্রাফটা আঁকছি, হ্যাঁ, প্রাবল্যের জন্যই আমরা আসলে গ্রাফটা আঁকছি। সো প্রাবল্যের ক্ষেত্রে দেখো এখানে তাহলে এবার ভি লিখবো না, এবার তাহলে এই পাশে দিব হচ্ছে আমি প্রাবল্য ই, এবং এখানে দেবো হচ্ছে দূরত্ব আর। আর এখানে যে আমাদের ছিল একটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ পর্যন্ত আমাদের দাগটা থাকলো। এবারে কি ঘটনা ঘটে? এবারে এখানে কি ঘটনা আসলে ঘটে? তাহলে হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধটা। এবার তুমি মনে রাখবা, গোলকের অভ্যন্তরে আগেই ছিল বিভব পৃষ্ঠের বিভবের সমান, কিন্তু প্রাবল্যের বেলায় কি হয়? যে গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়, যে গোলকের অভ্যন্তরে প্রাবল্যটা শূন্য হয়, এটা মনে রাখবা কথাটা, যে গোলকের অভ্যন্তরে যে কোনো জায়গায় এখানে পৃষ্ঠের আগ পর্যন্ত যে কোনো জায়গায় অভ্যন্তরে মানে কি? গোলকের অভ্যন্তরে প্রাবল্য যখন বের করতে বলতে কী হবে? গোলকের অভ্যন্তরে প্রাবল্য কী হবে? শূন্য হবে। সো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে। সো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, সো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়, সো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়। সো এবার গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রাবল্য শূন্য হবে। তাহলে আমরা লিখবো কীভাবে? দেখো, এখান থেকে শুরু করে আমাদের একদম এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, মানে কিন্তু আমাদের সে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সো কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠের আগ পর্যন্ত কি? প্রাবল্য শূন্য। যখনই পৃষ্ঠে এসে পড়বে হঠাৎ করে একটা মান পাওয়া যাবে, হ্যাঁ, হঠাৎ করে একটা মান পাওয়া যাবে, মানে পৃষ্ঠার সাথে সাথে তখন তুমি একটা ভ্যালু পাবা, এখানে একটা মান পাবা। আমি এটা আইকার দিলাম, এখান থেকে তুমি এখানে একটা মান পেয়ে যাবা, ঠিক আছে? তার মানে তখন তুমি এখানে একটা মান পাবা, যেখানে একটা নির্দিষ্ট একটা কোনো ভ্যালু আসলে থাকবে তখন। এবার তারপরে কি ঘটবে? তারপরে যতই তুমি সামনে যাবা প্রাবল্যের মানও কমতে থাকবে। সো তখন এখানকার গ্রাফটা হয়ে যাবে হচ্ছে এরকম দেখতে, হ্যাঁ, তো প্রাবল্যের মানটা কমতে থাকবে, তো এইভাবে কমবে, হ্যাঁ, কারণ এই প্রাবল্যের ক্ষেত্রে সম্পর্ক কি? কিউ বাই আর স্কোয়ারের ব্যস্ত অনুপাতিক, তাই হচ্ছে এরকম হবে। তাহলে এই গ্রাফটা মনে রাখবা, এবং এই গ্রাফটা তুমি মনে রাখবা, এটা হচ্ছে একটা হচ্ছে বিভবের ক্ষেত্রে, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে হচ্ছে বিভবের গ্রাফ, আর ওটা হচ্ছে আমাদের প্রাবল্যের গ্রাফ, ঠিক আছে? সেখানে লেখা আছে ভি ভার্সেস আর গ্রাফ এবং হচ্ছে ই ভার্সেস আর গ্রাফ, তবে গোলকের ক্ষেত্রে ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো এখানে পৃষ্ঠ পর্যন্ত সমান মান ছিল, তবে কমে গেছে, আর এখানে পৃষ্ঠ পর্যন্ত কোনো মানই ছিল না, পৃষ্ঠের মান আসছে, তারপর আবার কি কমা শুরু করছে। এই হচ্ছে দুইটার ক্ষেত্রে গ্রাফ। সো আশা করি এত জিনিস তুমি এখানে সুন্দর মতো মনে রাখতে পারবা। এবার হচ্ছে আদার্স জিনিসটুকু, এই যেখানে তড়িৎ ফ্লাক্স কাকে বলে, তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন যেগুলো আমাদের ক, খ বা এমসিকিউতে আসে, সেগুলো আমরা কিন্তু ক, খ
খ এবং এমসিকিউ আকারে একটু পড়ে ফেলবো। সো একবার করে তুমি পড়ে রাখবা যেন তোমার এখান থেকে প্রশ্ন আসলে ইজিলি উত্তর করতে পারো। এই যেগুলো কিন্তু এক একটা এমসিকিউ, হ্যাঁ, এই লাইনগুলো কিন্তু সব এমসিকিউ। সো তুমি একবার করে চোখ বুলায় রাখো, অবশ্যই একবার করে চোখ বুলায় রাখো। এখনই পরে পড়বো নি তা না, তুমি এখন পড়তেছো, পজ করো, এটা একবার পড়ে নাও, তবে সামনে আঁকাও। সে একেবারে এখানে তড়িৎ বলরেখা সম্পর্কিত ইম্পর্টেন্ট তথ্য এমসিকিউর জন্য, তড়িৎ বলরেখাগুলো কীরকম হয় এবং তড়িৎ বলরেখার ধর্ম বিশেষ করে আমরা পড়ে ফেলবো, এটা এমসিকিউর জন্য একটু আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে, একইভাবে এতটুকু তুমি পড়ে নিবা, একবার করে এখনই পড়ে নাও, তাহলে শেষ। এরপরে আমরা স্পেশালি চলো শুরু করি যে এতটুকু অংশ থেকে বিশেষ করে কী ধরনের প্রশ্ন আসে। আমরা মাত্রই পড়লাম প্রাবল্য, বিভব। সো প্রাবল্য আর বিভবগুলো দিয়ে কীরকম প্রশ্ন আসবে, ওয়ান শর্ট কোশ্চেন, অল ইন ওয়ানটা আমরা ফার্স্টে দেখি এবং কী ধরনের প্রশ্ন থাকবে তুমি একটু খেয়াল করো। এখানে আমাদের মোট 4 রকমের প্রশ্ন পাবা। যে গোলকের প্রশ্ন পাবা, সরল রেখা টাইপের প্রশ্ন পাবা। সরল রেখা মানে কি, এখানে একটা চার্জ দিবে, এখানে একটা চার্জ দিবে, তাহলে কি সরল রেখাই তো হইলো। তাহলে বলবে এই একটা সরল রেখার 2 বিন্দু 2টা চার্জ আছে, এমনভাবে চার্জটা দিবে যেন সেটা সরল রেখার উপরে থাকে। ত্রিভুজ দিতে পারে তোমাকে বলবে কি যে একটা ত্রিভুজের কৌণিক বিন্দুতে, একটা ত্রিভুজের কৌণিক বিন্দু আছে, এই একটা ত্রিভুজের কৌণিক বিন্দুতে এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে প্রাবল্য কত, এখানে বিভব কত, এরকম বলতে পারে। বা এখানেও দেওয়া থাকতে পারে, তোমাকে বলতে পারে এখানে প্রাবল্য কত। সো এগুলো কিন্তু তোমার পরীক্ষাতে নর্মালি আসবে, সো একটু মাথায় রাখবা। এবং সেটা না থেকে আরও একটা কেস আমাদের পরীক্ষায় মাঝে মাঝে থাকে, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। হ্যাঁ, তোমাকে একটা বর্গক্ষেত্র দিয়ে বলবে কি এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে বিভব কত। সো তোমাকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তোমরা এরকম ত্রিভুজ, তারপর হচ্ছে সরলরেখা, বর্গ, এই টাইপগুলো দিয়ে তোমার প্রশ্ন হবে। সো তুমি বুঝলা যে ওকে ফাইন, এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে। সো আমাকে সবগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, একটু আগে থেকেই প্র্যাকটিস থাকতে হবে। নিয়ম তুমি জানো যে আলাদা আলাদা তুমি বিভব বের করবা, পরে যোগ করে দিবা। বিভবের ক্ষেত্রে কোনো প্যারা নাই। প্রাবল্যের বেলায় আলাদা আলাদা প্রাবল্য বের করবো, তারপরে লব্ধি করব কিভাবে আসে, তারা কত ডিগ্রিতে কাজ করছে সেটা বিবেচনায় লব্ধি করব। নিয়ম জানো, কিন্তু কিভাবে আসলে লব্ধিগুলো করব অঙ্ক একটু প্র্যাকটিস না করলে তখন সমস্যা। সো প্র্যাকটিসগুলো আমরা প্রত্যেক টাইপ থেকে করে রাখি। চলো, সো দেখতে পাচ্ছ অল ইন ওয়ান আমাদের আলটিমেটলি যে প্রশ্নগুলো করতে হবে, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সরল রেখার কিছু প্রশ্নগুলো আমাদের দেওয়া আছে এবং ত্রিভুজ, বর্গ, গোলক, এগুলো প্রশ্নগুলো কোথায় পাবো? এই প্রশ্নগুলো আমরা একেবারে আমরা একদম বোর্ড কোশ্চেন সহ আমরা সিকিউ এর মধ্যে গিয়ে এই টাইপ শিখবো, সিকিউয়ে শিখবো। হ্যাঁ, এই টাইপগুলো আমরা একেবারে সিকিউ এর মধ্যে গিয়ে একদম সিকিউ প্রশ্ন নিয়েই শিখবো। ঠিক আছে, সো ব্যাপারটা একটু তুমি এখান থেকে মাথায় রেখো। তো চলো আমরা শুরু করছি তাহলে এখানকার সলিউশনগুলো কীভাবে হবে। সো প্রথমে আমরা আসতেছি গোলক টাইপ নিয়ে। এই যে গোলক টাইপ নিয়ে, হ্যাঁ, গোলকের ক্ষেত্রে তখন তোমার অঙ্কগুলো দিবে, খুবই সহজ গোলকের ক্ষেত্রে, কিন্তু একটু মনে রাখতে হবে আর কি। সো আমরা দ্রুত একবার করে ফেলি। দেখো তোমাকে বলছে গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব, তার মানে এই একটা গোলক দেওয়া আছে যার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার, যার মধ্যে আমি চার্জ রাখছি 100 কুলম। সো 100 কুলম চার্জ এখানে রাখা হয়েছে। এবার এখন তোমাকে জিজ্ঞেস করছে 50 সেন্টিমিটার দূরে বিভব কত। সো তুমি যখনই গোলকের অঙ্ক দিবে তুমি খেয়াল করবা যে কোথায় তোমাকে বের করতে বললো বিভব বা প্রাবল্য। তুমি আগে দেখবা কোথায় বের করতে বললো। সো দেখলো এখানে 50 সেন্টিমিটার দূরে বের করতে বললো। এবার 50 সেন্টিমিটার সেটা কি গোলকের অভ্যন্তরে পড়ে নাকি গোলকের বাইরে পড়ে? অবশ্যই বাইরে পড়তেছে। এইটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে কী হবে? বাইরে পড়বে। এই বিন্দু মানে 50 সেন্টিমিটার মানে কত? এই যে বাইরে। সো এই হচ্ছে বাইরে। তো তখন তোমাকে এই বাইরের জন্য বিভব বের করতে হবে। লিখলাম আমি VA, মানে এই বিন্দুতে বিভব। তো সূত্র কী হবে? সূত্র জানি আমরা সকলেই 1/4 পাই এপসাইলন নট, সাথে কি বসবে কিউ ডিভাইডেড বাই আর। মান বসাই দিবা তুমি এখানে, এখানে আমি মান বসাই দিয়ে আসো যে 9 × 10⁹ কিউ বাই আর। কিউ কত এখানে? 100 কুলম আমাদের দেওয়া আছে এখানে, হ্যাঁ, 100 কুলম। আর কত দূরে বের করতে বলছে বিভব? 50 সেন্টিমিটার দূরে। তো তুমি এটাই বসাই দিবা, আর এর মান সেটাকে মিটারে নিয়ে বসাই দিব আমরা 0.5। ডান। এখানে যে মান আসবে সেটা হচ্ছে তোমার উত্তর, এত ভোল্ট। সেখানে কোনো ঝামেলা নাই। 2 নাম্বারটা খেয়াল করো, হ্যাঁ, এটা তোমাদের A নাম্বারটা ছিল। এবার B নাম্বারটা খেয়াল করো, কোথায় বের করতে বলছে। তুমি দেখবো কোথায় আগে বের করতে বলছে, 40 সেন্টিমিটার দূরে। 40 সেন্টিমিটার কোথায় পড়ে? 40 সেন্টিমিটার তো ভাইয়া পৃষ্ঠে পড়ে। এই যে পৃষ্ঠে পড়ে, পৃষ্ঠে হচ্ছে আমাদের কি বিন্দু? B বিন্দু। ওকে, খেয়াল করো, এখন যদি তোমাকে বলে হচ্ছে যে 40 সেন্টিমিটার দূরে বিভব কত, তাহলে আমরা কি করব? যে এখানে 40 ক্ষেত্রে যে নর্মাল সেটা বসাই দিব, যে 40 সেন্টিমিটার দূরে, তাহলে 0.4 বসাই দিব, শেষ, মিটার নিলে হয়ে যাবে। কিন্তু এবার সি নাম্বারে যখন তোমাকে বলছে যে 30 সেন্টিমিটার দূরে বিভব কত, তখন তুমি চিন্তা করলে আচ্ছা 30 সেন্টিমিটার মানে কোথায়? এই যে এখানে। তার মানে এটা অভ্যন্তরে যখনই পড়ে যাবে, গোলকের অভ্যন্তরে যখন বিভব পড়ে, একটু সাবধান হতে হবে। অভ্যন্তরে বিভব বসানোর সময় সব সেম থাকবে কিউ বাই আর, তবে আর এর জায়গায় আমরা পৃষ্ঠের মান বসাই দিব। তোমাকে যদি অভ্যন্তরে 30 সেন্টিমিটার দূরে বিভব না জিজ্ঞেস করে বলতো 20 সেন্টিমিটার দূরে বিভব কত, তাও তুমি কি করতা? আর = 40 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধের মানটাই তুমি নিতা। তার মানে তুমি এই কথাটা মনে রাখবে, একটু একদম শিখেছিলাম যে গোলকের অভ্যন্তরে বিভব
কি পৃষ্ঠের বিভবের সমান। অভ্যন্তরে যেখানেই বলুক, কেন্দ্রে বলুক, ভিতরে বলুক, তোমার বিভবের মানটা কী হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে। অর্থাৎ আর এর মানটা বসাই দিবা, ব্যাসার্ধ বসাই দিবা, শেষ। এখান থেকে খালি তোমাকে একটা লাইনই মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এখান থেকে। আর যদি সেম একইভাবে প্রাবল্য বলে, আগেই বললাম যে হচ্ছে যে গোলকের বাইরে বা হচ্ছে এই পৃষ্ঠে প্রাবল্য নিয়ে কোনো সমস্যা নাই, শুধু সমস্যা কোথায়? অভ্যন্তরে। অভ্যন্তরে হলেই, গোলকের অভ্যন্তরে হলেই প্রাবল্য শূন্য বসাই দিবা। তোমাকে বের করতে বলছে 30 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত? 30 সেন্টিমিটার মানে কি? নিশ্চয় ভিতরে, তার মানে প্রাবল্য শূন্য হবে। 20 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত? শূন্য হবে। কেন্দ্রে প্রাবল্য কত? শূন্য হবে। অভ্যন্তরে বললেই প্রাবল্য শূন্য হবে। এবং কেন শূন্যটা হয় এটা কিন্তু পরীক্ষাতে খ নম্বরে আসে আমাদের ব্যাখ্যামূলক হিসেবে। সো একবার কিন্তু পড়ে রাখবো, মাস্ট, পরীক্ষায় দেখতে অবশ্যই প্রশ্ন আসে। আর পৃষ্ঠের বাহিরে বা পৃষ্ঠে বলে কোনো সমস্যা নাই। এখানে বলছে তোমাকে 50 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত, তাহলে 50 বসাই দিচ্ছি Q/r²। বলছিল পৃষ্ঠে 40 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত, তখন 40 বসাই দিচ্ছি, 0.4 বসাই দিচ্ছি আমরা। তো কোনো প্রবলেম নেই। অভ্যন্তরে বললে খালি প্রবলেম, অভ্যন্তরে বললে প্রাবল্য শূন্য হবে, আর অভ্যন্তরে বললে বিভব কি হবে? পৃষ্ঠের বিভবের সমান। অর্থাৎ তখন বিভবে আমরা ব্যাসার্ধের মানটা বসাবো, মানে এই আর এর মানটা বসাবো কি? ব্যাসার্ধের মানটা বসাই দিব, শেষ। যেটাই বলুক কিন্তু ব্যাসার্ধ বসাতে হবে অভ্যন্তরে বললেই, বিভব বের করতে বললেই। সো আর প্রাবল্য বললে তো অভ্যন্তরে শূন্য বসাই দিব। এবার এটাতে একটা প্রশ্ন দেখা যাক, বিগত বছর আমাদের এখান থেকে এসেছে যে ফাঁপা পরিবাহীর একটা গোলকের পৃষ্ঠে 30 কুলম্ব চার্জ সুষমভাবে বণ্টিত আছে। তাহলে 30 কুলম্ব চার্জ আমরা দিয়ে রাখছি, ভালো। এখন বলছে যার কেন্দ্র ও হতে এ ও বি বিন্দুর দূরত্ব যথাক্রমে 0.3 ও 0.8 মিটার। তার মানে এইটুকু হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.8 মিটার। হ্যাঁ, ও হতে এ আর বি বিন্দুর দূরত্ব 0.3 এবং 0.8 মিটার। এখন প্রশ্ন জিজ্ঞেস করছে, দেখো ঘ নম্বরটা আমাদের এই টাইপের অন্তর্ভুক্ত, যে উদ্দীপকে উল্লেখিত গোলকের ও এ বি বিন্দুতে বিভব অভিন্ন হবে কিনা। মাত্রতে সেটা আমরা পড়লাম যে গোলকের ক্ষেত্রে বিভবটি কী করতে হয়। সো মাত্রই কিন্তু আমরা সেটা পড়লাম। সো তুমি লিখবা যে হচ্ছে VO, হ্যাঁ VO, তার মানে কি? VO, ও মানে কি? যে হচ্ছে ও বিন্দুতে বিভব। তাহলে কী লিখবো আমরা? সূত্র কী জানি আমরা? আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি, 9 × 10⁹, একটু শর্ট করলাম। কিউ এর মান কত বলো? কিউ এর মান হচ্ছে 30 কুলম্ব চার্জ দিচ্ছি আমরা, 30 অবশ্যই বসবে। আর অভ্যন্তরে পড়ে গেছে, খেয়াল করে দেখো গোলকের অভ্যন্তরে। ও মানে কোথায়? এই যে হচ্ছে ও অভ্যন্তরে পড়ে গেছে। আর অভ্যন্তরে মানে কি করতে হবে? চোখ বন্ধ করে আমরা ব্যাসার্ধের মানটা বসাই দিব। ব্যাসার্ধ কত? 0.5 মিটার লেখা আছে। সো ব্যাসার্ধ বসাই দিবা, যেটাই বের করতে বলুক ব্যাসার্ধ বসাই দিব। অভ্যন্তরে পড়ে গেছে, কিছু করার নাই। সো এখানে তুমি বিভবের একটা মান তুমি পেয়ে যাবা। ওকে ফাইন, বিভবের মান পেয়ে গেল। সেম একইভাবে তুমি আরেকটা বিভব বের করবা। দেখো তোমাকে বলছে কি ও এ বিন্দুতে, এ বিন্দু, এবং তুমি এটাও খেয়াল করে দেখো এই বিন্দুটাও তো গোলকের অভ্যন্তরে। তাহলে এক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও কোনো কথা হবে না, জাস্ট আমরা কি বসাই দিব যে ব্যাসার্ধের জায়গায় আমরা গোলকের যে ব্যাসার্ধটা, আর এর জায়গায় আমরা সেই ব্যাসার্ধটা আসলে বেসিক্যালি বসাই দিব। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে লিখবো আমরা কত? 0.5। এটা আমরা কিন্তু এখান থেকে লিখবো, এটা আমরা এখান থেকে লিখবো এত মিটার। সোনান এরপরে দেখো তোমাকে বের করতে বলছি আরেকটা, যে হচ্ছে বি বিন্দুতে, বি বিন্দুর বাইরে দেখতে পাচ্ছি আমরা 0.8 মিটার দূরে। সো বি বিন্দুতে বলছে, তো এখন কোনো প্যারা নাই, নর্মালি বসাই দিবা। যে বি বিন্দু বের করতে বলছে, ভাই বি বিন্দুর দূরত্ব কত? 0.8 মিটার, তো 0.8 বসাই দিব। তাহলে এখানেও তুমি একটা মান পেয়ে যাবা, এত ভোল্ট, এত ভোল্ট, এত ভোল্ট। দেখো এখানে এই দুটো মান সেম আসবে, কিন্তু এই মানটা কি সেম আসবে? আসবে না। তখন তুমি বলে দিবা যে না, এখানে সবগুলোর মান কিন্তু আসলে সেম হবে না, দুইটা মান সেম হলো, আরেকটা মান কিন্তু ভিন্ন হবে। সো এভাবে তোমাকে এই তিনটা, দেখো এই 3 লাইন লিখে তুমি 4 মার্কস পাবা। সো কত ইজি না? পরীক্ষার সূত্রটা একটু লিখে নিও, আর এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিবা। গোলকের অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান, এই কারণে এটা হয়েছে, এটা অবশ্যই লিখে দিবা। সো আশা করি এখানকার ঘ নম্বর নিয়ে তোমার কোনো প্রবলেম থাকার কথা না। কিন্তু এবারের ঘ নম্বরটা কিন্তু একটু বড় সড়ো আছে আর কি, একটু বুদ্ধিমানের কাজ তোমাকে এখানে করতে হবে। তো প্রশ্নটা কী বলছে দেখো, যে গোলাকার পরিবাহীতে একটা প্রোটনের সমপরিমাণ চার্জ, গোলাকার পরিবাহীতে একটা প্রোটনের সমপরিমাণ চার্জ দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ 0.5 মিটার। সো আমাকে বলে দিচ্ছে গোলকের পরিবাহীতে একটি প্রোটনের সমপরিমাণ চার্জ। তাহলে এখানে চার্জ আছে কি? ধরলাম একটা প্রোটনের যে সমপরিমাণ চার্জ, তাহলে প্রোটনের চার্জটা এখানে আছে, ধরলাম চার্জ আছে কিউ পরিমাণ। সেখানে চার্জ আছে হচ্ছে কিউ পরিমাণে। হ্যাঁ, বলছে গোলকটির কেন্দ্র থেকে 0.8 মিটার দূরে কোনো বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করে। গোলকের কেন্দ্র থেকে 0.8 মিটার দূরে। সো বুঝতেই পারছো, একটু আগে কিন্তু অঙ্কটা করে আসলাম 0.5, আর তোমাকে বের করতে বলছে কোথায়? 0.8। তাহলে এই যে এখানে, সো কোনো প্যারা নাই, 0.8 বলছে, সো গোলকের বাইরে, সো এটাই বসাই দিব। গ নাম্বারটা নিয়ে কোনো প্যারা নাই, গ নাম্বারটা অবশ্যই পারবা। একটু আগে কিন্তু সেটা করলাম, এই যে 0.8, এই অঙ্কটা আসছে 0.5 মিটার ব্যাসার্ধ, এটা আসছে। আর চার্জের মান কত বসাবা? চার্জের মানটা দেওয়া নেই, তোমাকে বলে দিছে কিন্তু যে হ্যাঁ এখানে চার্জ কত? একটা প্রোটনের সমপরিমাণ চার্জ। এখন সেই প্রোটনের সমপরিমাণ চার্জটা কত? কিউ সমান কত? যে 1.6 × 10⁻⁹ হ্যাঁ হ্যাঁ -19 ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান, খালি বিপরীতমুখী। তো সেটা বসাই দিলা, প্লাস দিয়ে বসাই দিলা প্রোটনের সমপরিমাণ চার্জ, একটা প্রোটনের সমপরিমাণ চার্জ। যদি বলতো যে 10টা প্রোটনের সমপরিমাণ চার্জ, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতাম, 10 দিয়ে গুণ করে দিতাম, ডান।
ঠিক আছে, সেটা আমাদের কোনো সমস্যা না, আমরা গ নাম্বারটা ইজিলি বুঝতে পেরেছি, কিউ কত হবে আর কত হবে কোনো প্যারা নাই। কিন্তু ঘ নাম্বারটাই প্যারা আছে, ঘ নাম্বারটা তোমাকে শিখতে হবে, ঘ নাম্বারটা বুঝতে হবে। কি বলছে দেখো, উদ্দীপকের চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের একটি গোলকে বিভক্ত করা হয় যাতে, আচ্ছা এখানে একটু আমাদের এই একটি ব্যাপারটার মধ্যে একটু মিস্টেক আছে, আমরা একটু চেক করে নিই যে আসলে, কারণ একটা গোলক যদি একটাই থাকে তাহলে তো আর এটাকে একটা করব না। সো এবার আমরা এই প্রশ্নটা দেখি, দেখো গোলকের আমাদের বিভবের আরেকটা প্রশ্ন। গোলাকার পরিবাহীতে এখানে একটি হবে না, এখানে হচ্ছে 5টি হবে। সো গোলাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমান চার্জ দেওয়া আছে। সেখানে লিখে নাও যে একটু 5টি। সো গোলাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমান চার্জ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ 0.5 মিটার। আচ্ছা ভালো, গরমের বলছে গোলকটির কেন্দ্রে 0.8 মিটার দূরে কোনো বিন্দু তড়িৎ বিভব করে, একটু আগে কিন্তু আমরা সেটা করে আসছি। কিন্তু বলা আছে প্রোটনের সমান চার্জ দেওয়া আছে 5টা প্রোটন, তাহলে এখানে আমাদের মোট চার্জের পরিমাণটা কি হবে আসলে, যে হবে হচ্ছে 5Q। হ্যাঁ, কিউ ইকুয়াল হবে হচ্ছে 5Q, দ্যাটস ইট। সো কিউ এর মানটা কত, একটা চার্জের প্রোটনের চার্জ কত 1.6 10⁻⁻19। সো কিউ ইকুয়াল হবে 5Q, দ্যাটস ইট। সো গোলাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমান চার্জ দেওয়া আছে। সো কিউ এর মানটা তুমি জানো, আর তোমাকে বলছে যে বিভব বের করো। সো গ নম্বর তুমি যদি করতে চাও তাহলে তুমি এভাবে করে রাখতে পারো যে এই গ নম্বরের উত্তরটা আমরা লিখতে পারি কি, যে বিভব হবে হচ্ছে 9 × 10⁻9 Q/R। কিউ এর জায়গায় হবে কত 5 × Q, 5 × Q, কিউ এর মানটা বসাই দিব, আর এর মানটা কত 0.8 মিটার দূরে বলছে, সেটা তো বাইরে, বাইরে বললে কোনো প্যারা নাই। এই যে উত্তর শেষ, গ নম্বরের উত্তর শেষ, এক লাইনে শেষ, কিউ এর মানটা বসে দাও, হয়ে গেল। আমরা বেসিক্যালি এখান থেকে ঘ নাম্বারটা করতে চাই। কি বলছে, উদ্দীপকের চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের কি করা হয়, সমান ব্যাসার্ধের যে হচ্ছে এখানে হচ্ছে সমান ব্যাসার্ধের 5টি গোলকে পরিণত করা হয়, সমান ব্যাসার্ধের এখানে কি যে 5টি গোলকে পরিণত করা হয়। তার মানে ছিল কি দেখো, একটা গোলাকার পরিবাহী ছিল যাতে চার্জ দেওয়া ছিল 5টা প্রোটনের সমান চার্জ। আচ্ছা ভালো, আর এখানে ঘ নম্বর বলছে উদ্দীপকের চার্জিত গোলাকার পরিবাহীটাকেই যদি আমরা 5টি গোলকে বিভক্ত করে ফেলি, মানে এই একটা বড় গোলক আছে, এটাকে আমরা এরকম করে 5টা গোলক বানাই ফেলি, 3টা 4টা 5টা, এরকম পিচ্ছি পিচ্ছি গোলক বানাই ফেলি। আগে ছিল বড় গোলক, এখন এটা আমরা ভেঙে 5টা গোলক বানাই ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে যাতে প্রত্যেকগুলোকে সমানভাবে চার্জ বণ্টিত হয়, তাহলে বলো, বুদ্ধি করে বলো যে সবার মধ্যে সমানভাবে চার্জ বণ্টিত হয়। সো একজন কত চার্জ পাবে, আগে চার্জ ছিল মোট 5Q, এখন একজনের চার্জ কত হবে কিউ 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 কিউ, তাহলে হবে 5Q। এরকম পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব, তাহলে এখন এই যে পরিবর্তিত অবস্থা, এর প্রতিটি পৃষ্ঠের বিভব মানে প্রত্যেকটারই, সো এইটার পরিবাহীর পৃষ্ঠের বিভব এইটার 1/5 হবে কিনা, কারণ 5 ভাগে ভাগ করছি, আগেরটা ছিল মনে করো V, আর এখন এই একটার মানে কি V/5 হবে কিনা, কারণ 5 ভাগে ভাগ করেছি। সো বিভবটা কি 5 ভাগে ভাগ হয়ে যাবে কিনা, প্রশ্ন বুঝছো, যে একটা গোলক ছিল, এই গোলকটারে আমরা 5টা টুকরা করছি, সমান সমান করে 5টা টুকরা করছি। সো এইটার বড়টার বিভব যদি V হয়, তাহলে এখন এই পিচ্ছে একটার বিভব কি ওই বড় হাতের V/5 হবে, কারণ 5 ভাগে ভাগ করছি, তাহলে বিভবও কি 5 ভাগের 1 ভাগ হবে, এটা জিজ্ঞেস করছে। তোমার কাজ তাহলে কি, বড়টার বিভব বের করা, ছোট একটার বিভব বের করা, তখন তুমি বুঝতে পারবা যে বিভবটা কত হবে। তাহলে লিখে ফেলে আমরা আসলে এখানে বড় গোলকের ক্ষেত্রে বিভব। তো আমরা একটা কাজ আগে শেষ দিয়ে দিই, বড় গোলকের ক্ষেত্রে। সো লিখে নাও যে বড় গোলকের, সো বড় গোলকের ক্ষেত্রে, সো বড় গোলকের ক্ষেত্রে, সো বড় গোলকের ক্ষেত্রে বিভব। সো বড় গোলকের ক্ষেত্রে বিভবটা কী হবে আমাদের এখানে, বড় গোলকের ক্ষেত্রে বিভবটা আমাদের হবে হচ্ছে বড় হাতের V লিখলাম, তাহলে আমরা ছোটো কী লিখবো, আমরা ডাইরেক্ট মান লিখে আসো এখানে, তাহলে যে 9 × 10⁻9 Q/R, কিউ কত হবে 5Q, কারণ বড় হাতের Q/R, তাই না। সো এই বড় হাতের জায়গায় বসাই দিচ্ছি কত 5, আর কিউ এর মান কত 1.6 × 10⁻⁻19, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জিনিস। সো 5 × এত, সো 5 × হচ্ছে এত, ডিভাইড হচ্ছে আর কত, আর হচ্ছে 0.5 মিটার, আর হচ্ছে 0.5 মিটার, আর বড়টার ব্যাসার্ধ ছিল সেটা বসে দিচ্ছি। তাহলে বড় গোলকের ক্ষেত্রে বিভবটা তুমি এখানে আরামসে বের করে ফেলতে পারবা, এখানে কোনো একটা ভ্যালু তোমার আসবে, এত ভোল্ট। সো একটা ডান। আর এখানে আমরা গ নম্বর করে রাখছিলাম, এটা হচ্ছে ফাও আসলে। সো গ নম্বরটা তুমি নিজেই আসলে পারবা, আচ্ছা ঠিক আছে। সো গ নম্বর যদি কারোর প্রয়োজন হয় এখানে করা থাক, গ নম্বরটা পিচ্ছি জায়গায়, ঠিক আছে। গ নম্বর আমাদের দরকার নেই আপাতত। সো বড় গোলকের ক্ষেত্রে জানো, এখন তোমার একটা কাজই বাকি, অর্ধেক অঙ্ক শেষ, এখন তোমার বাকি হচ্ছে ছোট গোলকের একটা পৃষ্ঠের বিভব। এখন যখন তুমি ছোট গোলকের ক্ষেত্রে বিভব বের করতে যাবা, তুই লেখো, সহজ কথা। সুতরাং ছোট একটি গোলকের বা ছোট গোলকের ক্ষেত্রে, ছোট গোলকের ক্ষেত্রে বিভব, ছোট গোলকের ক্ষেত্রে বিভব কি লিখবা, ছোট হাতের V সমান সূত্র কি হবে, আগের মতোই 9 × 10⁻9, সাথে কি হবে Q/R, শুধুমাত্র Q/R।
দেখো আগে আমরা লিখতেছিলাম হচ্ছে বড় আর, সো আমি এখানে একটা কাজ করি, এক লাইন একটু বাড়াই দিই, তোমার একটা জিনিস বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে একটা লাইন এক্সট্রা করে দিচ্ছি, সেটা হচ্ছে সূত্র লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখবো আমরা বড় হাতের কিউ বাই বড় হাতের আর, কারণ কি তখন আমাদের বড় গোলক ছিল, আর এখন আমাদের কি, এখন হচ্ছে আমাদের কি আছে খেয়াল করো, 9 এই যে বড় হাতের কি বড় হাতের আর, এখানে একটা মান আসছে, ভালো। এবার আমরা জানতে চাচ্ছি কি ছোট গোলকের ক্ষেত্রে যখন বের করলাম, তো ছোট হাতের কিউ ছোট হাতের আর, তার মানে এই ছোট গোলকের একটার চার্জ কত, শুধু কিউ, তাহলে শুধু কিউ বসাবো। আর কত হবে, আর তো জানি না, যে 5 ভাগে ভাগ করলে কি ব্যাসার্ধ 5 ভাগে ভাগ হয়ে যাবে, উত্তর হচ্ছে না, তোমাকে এটা বের করতে হবে। সো আমরা এখান থেকে আসো, তাহলে এই কাজটা করি, এই ভিটা বসাই, 9 × 10⁻9, কিউ এর মান কত, একটা কিউ এর মান হচ্ছে 1.6, শুধুমাত্র 10⁻19, 10⁻19, হ্যাঁ। আর শুধু আর এর মানটা কত, শুধু আমাদের আর এর মানটা হচ্ছে এখানে, শুধু আমাদের আর এর মানটা কত, শুধু আমাদের এখানে আর এর মানটা হবে, শুধু আর এর মানটা কত হবে, যে এই যে বের করতে হবে। সো আমরা আসো এই আর এর মানটা বের করে নিই, যে শুধু আর এর মানটা কত হয় এখানে, হ্যাঁ। সো ছোটো গোলকের ক্ষেত্রে যদি আমরা কাজ করছি, তো ছোটো গোলকের জিনিসগুলো আমরা এখানে একটু বের করে নিই, ঠিক আছে। সো ছোটো গোলকের ক্ষেত্রে এবার তাহলে আমি একটা কাজ করি, এখানে ছোটো গোলকের ক্ষেত্রে আমি আটটা এখানে বের করে নিই। দেখো ছোটো গোলকের ক্ষেত্রে আটটা কী হবে, তাহলে লিখবো প্রশ্ন মতে, এখানে আমি লিখে নিচ্ছি সেই অংশটুকু, প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি, যে এইটার আয়তনটা আসলে সেম থাকবে, ব্যাসার্ধ 5 ভাগে ভাগ না হলেও দেখা যাবে কি আসলে আয়তনটা আসলে সেম থাকবে। আগে যে আয়তন ছিল আর এখন যে আয়তন, এখন আমি কী করছি, 5 ভাগে ভাগ করছি, তাই না। তাহলে একটা পিচ্চি গোলকের আয়তন কত হবে, একটা পিচ্চি গোলকের আয়তন হবে 4/3π পিচ্চি আর কিউব, এরকম। কিন্তু এরকম পিচ্চি গোলক আছে 5টা, তাহলে মোট আয়তন কত হবে, 5 × 4/3π আর কিউব, ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে হচ্ছে 4/3π আর কিউব, 4/3π আর কিউব। তার মানে বড় গোলকটার যেই আয়তন আর ছোট গোলকগুলোর আয়তন সব সমান হবে, সব মিলে সমান হবে। এবং তুমি এখান থেকে ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। দেখো এখান থেকে 4/3π কাটা যাচ্ছে, 4/3π কাটা যাচ্ছে, এখানে থাকলে হচ্ছে 5 আর কিউব সমান হচ্ছে বড় হাতের আর কিউব। সুতরাং তোমার এখান থেকে শুধু আর কত হবে, শুধু আর হবে হচ্ছে এখানে আর কিউব ছিল, তারপর এখানে ছিল হচ্ছে আমাদের 5 ছিল, ওই পাশে গুণ ভাগ হয়ে যাবে, আর এখানে আর কিউব ছিল, এই পাশে আসলে হচ্ছে পাওয়ার হয়ে যাবে 1/3, পাওয়ার হয়ে যাবে 1/3। মানে পুরো জিনিসটুকু তুমি হিসাব করো, হিসাব করে তুমি একটা ছোটো হাতের আর এর মানটা পেয়ে যাবে। এই যে তোমার ছোটো হাতের আর চলে আসলো, বড় হাতের আরটা বসাই দিলে পেয়ে যাবে। এবার তোমার কাজ কি, জাস্ট এই সেই ছোটো হাতের আরটা বসাই দেওয়া। তার মানে এই জায়গাটা খালি কাহিনী ছিল, একটা বড় গোলক ছিল, বড় গোলকটাকে ভেঙে আমরা পিচ্চি গোলক বানাইছি, পিচ্চি গোলকের ব্যাসার্ধ জানি না, এই ব্যাসার্ধটা বের করে নেব কীভাবে, যে বড় একটার আয়তন ইকুয়াল টু ছোটো সবগুলোর মিলে আয়তন সমান হবে। সো এভাবে আমরা বের করে ফেললাম। সো এখান থেকে তুমি একটু হিসাব নিকাশগুলো করো, তুমি এখান থেকে কিন্তু ছোটো হাতের ভি এর মানটাও পেয়ে যাবা। এত কী হবে, এত ভোল্ট হবে, ঠিক আছে, এত ভোল্ট। আমি বাংলা লিখে দিচ্ছি আপাতত, কারণ দুইটাই ভি আছে যেহেতু, তো বোঝার সুবিধার জন্য আপাতত লিখে দিচ্ছি ভোল্ট, ডান। তো এবার তোমাকে বলছে 1/5 হবে কিনা, তুমি একটা দেখবা যে আগে যে মানটা ছিল, মনে করো এই মানটা ছিল হচ্ছে 50, আর এখনকার মান আসছে হচ্ছে 10, তাহলে হ্যাঁ 1/5 হয়েছে, এটা 50 ছিল, এখন 10 আসছে। সো 50কে 5 দিয়ে ভাগ করলেই তো 10 আসে, কিন্তু এবার ছিল মনে করো 50, আর এখানে মান আসছে মনে করো যে হচ্ছে 12, তাতে 1/5 হয়নি। এইভাবে তুমি জাস্ট লাস্টে বলে দিবা যে 1/5 হয়েছে কি হয় নাই। সুতরাং লাস্টে করবা কি, সুতরাং একটা লাইন করে দিচ্ছি, সুতরাং তুমি এই কাজটা করে দেখাবা। সুতরাং হচ্ছে এই কাজটা করবা, যে হচ্ছে এরকম, যে 1/5 মানে এই বড় হাতের ভি আর উপর হচ্ছে কি ছোটো হাতের ভি, এই ছোটো হাতের ভি মানে সবুজ ভিটা উপরে দিবা, করে দেখবে এখানে 1/5 আসছে কিনা, হ্যাঁ এখানে মানটা 1/5 আসছে কিনা। সো দেখো এটা কত আসছে, হ্যাঁ এটা কত আসছে, এটা করে দাও, তাহলে হয়ে যাবে বড় হাতের ভি যা আসছে আর ছোটো হাতের ভিটা যা আসছে ভাগ করলে 1/5 আসে কিনা। সো আশা করি বুঝে গেছি অঙ্কটা কোথায় আসলে একটু ট্রিক ছিল, এতটুকুই ছিল অঙ্ক থেকে। এবার সরলরেখা টাইপের মধ্যে দুই রকমের প্রশ্ন আসতে পারে। একটা আসতে পারে আমাদের এখান থেকে যে লব্ধি প্রাবল্য বের করো, যে সরলরেখার দুইটা বিন্দুতে দুইটা চার্জ দিয়ে বলছে কি লব্ধি প্রাবল্য বের করো। সো লব্ধি প্রাবল্য বের করো। আর হচ্ছে আরেকটা কি, যে আমাকে বললো কি যে এরকম সরলরেখাটা চিনতে বললো কি যে হচ্ছে কোথায় প্রাবল্য শূন্য হবে, হ্যাঁ সো কোথায় প্রাবল্য শূন্য হবে, সরলরেখার দুই বিন্দু দিয়ে চার্জ দিয়ে বলতে পারে কোথায় প্রাবল্য শূন্য হবে। সো এই দুইটা প্রশ্ন এখান থেকে সাধারণত আসে। সো প্রশ্ন সবচেয়ে সহজ হলে এগুলো দিয়ে দেয়, কোথায় প্রাবল্য শূন্য হবে, কারণ এগুলো খুবই সহজ এবং মোটামুটি 9, 10 আমাদের এই ধরনের জিনিসগুলো কোথায় প্রাবল্য শূন্য হবে এই টাইপের ম্যাথ কিছু কিছু ছিল। সো ডান। সো আমরা এখান থেকে দেখি এই অঙ্কগুলো কীভাবে করতে হয়, চলো একটু করে ফেলি, তাহলে আমাদের গোলকের পরে সরলরেখাটাও শেষ হয়ে যাবে। হচ্ছে 20 কুলম এবং -5 কুলম চার্জের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে আমরা একটু এখানে এঁকে নিচ্ছি যে পরস্পর হতে তারা 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। এখানে একটা চার্জ আছে এবং এখানে একটা চার্জ আছে,
এদের সংযোগ রেখার ঠিক মাঝখানে তড়িৎ প্রাবল্য কত? সংযোগ রেখার ঠিক মাঝখানে, মানে এখানে তড়িৎ প্রাবল্য কত সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, এখানে আমাদের একটা বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু, এখানে একটা বিন্দু আছে আমাদের হচ্ছে বি বিন্দু। সো এ আর বি বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রাবল্য বের করবো ঠিক মাঝখানে, এবং সেই বিন্দুর নাম দিয়ে দিই হচ্ছে আমরা সাপোজ সি বিন্দু। তাহলে লিখে ফেলে আসো এ বিন্দুর ক্ষেত্রে, মানে এটা এ বিন্দুর চার্জ, তাহলে লিখবো এভাবে। আমরা সলিউশন করতেছি, এটার সলিউশন, এগুলো কিন্তু সৃজনশীলের মধ্যে আসবে। লিখতেছি আমরা এ বিন্দুর ক্ষেত্রে সিতে প্রাবল্য, এ বিন্দুর চার্জের ক্ষেত্রে, একটু বড় করে লিখি তাহলে, এ বিন্দুর চার্জের ক্ষেত্রে, এ বিন্দুর যে চার্জটা আছে, এ বিন্দুর চার্জের ক্ষেত্রে সিতে প্রাবল্য, এ বিন্দুর চার্জের ক্ষেত্রে সিতে প্রাবল্য। সো এ বিন্দুর চার্জের ক্ষেত্রে সিতে প্রাবল্য, তাহলে লিখবো আমরা হচ্ছে সিতে প্রাবল্য থেকে লিখবো ই এ লিখবো আমরা। হ্যাঁ, সূত্র তাহলে আমরা কি লিখবো, যে হচ্ছে এ বিন্দুর চার্জের ক্ষেত্রে যেহেতু, হ্যাঁ এ বিন্দুর চার্জের ক্ষেত্রে যেহেতু, সো এটা আমরা কি লিখবো এখানে, এই বিন্দুর চার্জের ক্ষেত্রে যেহেতু, সো আমরা এখানে লিখবো হচ্ছে সিতে প্রাবল্য, এই বিন্দুর চার্জের ক্ষেত্রে, সো এই বিন্দুর চার্জের ক্ষেত্রে সিতে প্রাবল্য। তা সিতে প্রাবল্য লিখবো, তাহলে আমরা এখানে লিখতে হচ্ছে ইসি, ইসি সূত্র কি লিখবো, 9 × 10⁻⁹ Q/r²। বলেছিলাম শুধুমাত্র ভ্যালু নিবা। এই বিন্দুতে চার্জ আসতে কত দেখো, এই যে 20, তাহলে লিখবো কত আমরা এখানে 20 r², আর এর মানটা কত হবে, ঠিক মধ্যবর্তী দূরত্ব ছিল 10 সেন্টিমিটার, আর ঠিক মাঝখান তার মানে কি, ঠিক মাঝখান তার মানে হচ্ছে এটুকু কত হবে, এটুকু হবে 5 সেন্টিমিটার, তাই না? আমি এটুকু চাচ্ছি, এখানে চার্জ, এখানে প্রাবল্য বের করবো 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটারকে তুমি 100 দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে যা আসবে এত ভাগ Q²। হ্যাঁ, এখানে আমরা স্কোয়ারটা বসাই দিলাম। সো ডান, একটা আমাদের কাজ এখান থেকে হয়ে গেল। সেম একইভাবে আমরা বের করে ফেলবো হচ্ছে পরবর্তীটা, এই বিন্দুর ক্ষেত্রে বা সিতে না, এই বিন্দুর ক্ষেত্রে না, আবার বি বিন্দুর ক্ষেত্রে সিতে। তাহলে এখানে আমরা বের করবো কি, বি বিন্দুর ক্ষেত্রে সিতে প্রাবল্য। সো আমরা এখানে লিখে দিচ্ছি, সুতরাং পরবর্তীটা হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে সিতে প্রাবল্য, তাহলে মানগুলো বসাই দিয়ে আসো। যে আমাদের বি বিন্দুর ক্ষেত্রে সিতে প্রাবল্য কত হবে, এত হবে। এখানে চার্জের মান কত আছে দেখো, -5 কুলম্ব। সো আমরা এখানে বসাই দিব হচ্ছে কত, যে -5 কুলম্ব। আর এখান থেকে এইটুক ডিস্টেন্স যদি 5 সেন্টিমিটার হয়, এখান থেকে এইটুক ডিস্টেন্সও কিন্তু কত হয়, যে 5 সেন্টিমিটার কিন্তু হয়, কারণ ঠিক মাঝখানে যেহেতু। তো সেটা আমরা বসাই দিচ্ছি। আর একটা কথা বলছিলাম, এখানে আমরা শুধুমাত্র ভ্যালুটা নিব, -5 আছে, শুধুমাত্র ভ্যালুটা নিব, আর ওই মাইনাসটা দিয়ে আমরা কী কাজ করি সেটা তুমি খেয়াল করো। তো দুইটা বিন্দুর জন্য তোমার প্রাবল্য বের করা শেষ। সরি, এখানে আমরা ই এ লিখবো, কারণ এ বিন্দুর জন্য বের করেছি। সো একটা আমাদের হচ্ছে কি ই এ, একটা হচ্ছে ই বি। তো দুইটা বিন্দুর ক্ষেত্রে প্রাবল্য আলাদা আলাদা ভ্যালু আমি বের করছি, এটা মান আসছে, এটা একটা মান আসছে, তুমি পাবা। এবার লিখবো সুতরাং সি বিন্দুতে লব্ধি প্রাবল্য, লাস্ট লাইন। হ্যাঁ, সো সি বিন্দুতে লব্ধি প্রাবল্য, সো সি বিন্দুতে লব্ধি প্রাবল্য, সি বিন্দুতে লব্ধি প্রাবল্য। এবার আমরা জানি যখন এরকম লব্ধি প্রাবল্য বের করতে হবে ভেক্টর অনুযায়ী, আমরা জানি যে একই সরল রেখায় যদি থাকে, একই দিকে থাকলে যোগ করতে হয়, আর বিপরীত দিকে থাকলে বিয়োগ করতে হয়। এটা হচ্ছে আমাদের কাহিনী। সো এটা হচ্ছে আমাদের এখানকার কাহিনী। সো এবার একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে কি করা যায়। সি বিন্দুতে লব্ধি প্রাবল্য, সি বিন্দুতে হচ্ছে লব্ধি প্রাবল্য। সি বিন্দুর লব্ধি প্রাবল্য কী লিখবো আমরা, তাহলে এভাবে লিখে ফেলে আসো, সি বিন্দুর লব্ধি প্রাবল্য লিখবো ই। এবার যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। সেখানে লিখলাম আমরা ই এ, আর এখানে লিখলাম হচ্ছে আমরা ই বি, ই বি। এবার এখানে খেয়াল করে দেখো কী করবো, আমাদের নিয়মটা কি। সো নিয়মটা একটু দেখে নাও, ভালো মতো দেখে নাও। যেখানে প্রাবল্য বের করতে বলো, যখন আমার প্রাবল্য বের করতে বলছে, কোথায় প্রাবল্য আমাকে বের করতে বলছে হচ্ছে এই যে সি বিন্দুতে প্রাবল্য কত। হ্যাঁ, এই সি বিন্দুতে আমাকে প্রাবল্য কত এটা বের করতে বলছে। এবার খেয়াল করো, যেখানে প্রাবল্য বের করতে বলবে সেখানে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ কল্পনা করবো। সরলরেখা দিক, ত্রিভুজ দিক, বর্গ দিক, যেটাই দিক, যেখানে প্রাবল্য বের করতে বলবে সেখানে মনে মনে +1 চার্জ কল্পনা করব। এবার তুমি চিন্তা করো, দেখো এখানে আছে প্লাস চার্জ, একটু আমরা লিখে নিই চার্জের মানগুলা। যেমন এখানে ছিল হচ্ছে 20 কুলম্ব, এই বিন্দুতে আমরা লিখছিলাম 20 কুলম্ব, আর এখানে ছিল কত, -5 কুলম্ব। এবার তুমি কল্পনা করো যে এখানে হচ্ছে প্লাস চার্জ আছে, এই প্লাসকে কী করবে, আমরা জানি প্লাস প্লাস বিকর্ষণ করে। বিকর্ষণ করা মানে কি, নিজের কাছে আনা নাকি নিজের থেকে দূরে ঠেলা, দূরে ঠেলা। তার মানে এই চার্জকে দূরে ঠেলে দিবে, ওকে দূরে ঠেলে দিবে। তার মানে এটার ডিরেকশন হবে হচ্ছে এই দিকে। হ্যাঁ, সেটা ডিরেকশন কোন দিকে হবে, এটা ডিরেকশন হবে হচ্ছে এই সামনের দিকে। মনে করো ডিরেকশন হবে কোন দিকে, এটা দেখে সামনের দিকে হবে। ঠিক আছে, বুঝতে পারলো, ডিরেকশন সামনের দিকে হবে, কারণ এই চার্জকে বিকর্ষণ করছে, কারণ প্লাস, এটাও প্লাস বিকর্ষণ করছে। এবার দেখো অন্য চার্জের কাছে যাব আমরা। দেখো অন্য চার্জ যেটা আছে সেটা মাইনাস, এবং এটা হচ্ছে প্লাস। সো একটা মাইনাস একটা প্লাসকে কী করবে, টান দিবে, নিজের কাছে আনবে, আকর্ষণ করবে। তাহলে ও এই চার্জটাকে ধরে নিজের দিকেই নিয়ে যাবে। খেয়াল করে দেখো, নিজের দিকেই নিয়ে যাচ্ছে। দেখো তাকায় দেখো তো, দুইটা চার্জের দুইটা প্রাবল্যের দিক একই কিনা। এটা ছিল হচ্ছে আমাদের ই এ, এবং এটা হচ্ছে আমাদের কি ছিল হচ্ছে ই বি,
তাই না? সো দুইটা আমি দেখতে পাচ্ছি কি দুইটা আসলে একই দিকেই বোঝাচ্ছে, সো দুইটা যদি একই দিকেই বোঝাচ্ছে তুমি লিখে দিবা, দুইটা যদি একই দিকে বোঝাচ্ছে, সুতরাং এদের ক্ষেত্রে কি হবে, আমাদের প্রাবল্যটা কি করতে হবে, যোগ করতে হবে। তুমি খালি কি করে দেবা, যোগ করে দেবা। এখানে যে মান পাইছো পজিটিভ আসবে, মাইনাস দিব না, যে পজিটিভ মান পাইছো এখানে খালি বসায় যোগ করে দিব, শেষ। তাহলে এই জিনিসটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। সো চলো পরের অঙ্কে তোমাকে আরও একবার প্র্যাকটিস করাই, তুমি আরও ভালো বুঝতে পারো। যেমন এখানে বলছে পরস্পর হতে এত দূরে বায়ুতে অবস্থিত এত কুলম্ব চার্জের সংযোগ সরলরেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য কত। তাহলে আমি কি করবো, এখানে দেখো আমরা ফার্স্ট এখানে একটু এঁকে নিচ্ছি যে কোথায় কোথায় আমাদের জিনিসগুলো আছে, আর একবার একটু প্র্যাকটিস করি যোগ বিয়োগ করাটা। সো মনে করি এখানে একটা চার্জ আছে আমাদের কত, আজকে হচ্ছে 40 কুলম্ব, আমাদের এখানে একটা চার্জ আছে। আবার এখানে একটা চার্জ আছে আমাদের কত, এখানে চার্জ আছে হচ্ছে মনে করো 60 কুলম্ব আমাদের চার্জ আছে। সো আগের মধ্যে তুমি নাম দিয়ে দিলা, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের কি বি বিন্দু, অবশ্যই সংযোগ সরলরেখার ঠিক মধ্যস্থলে। সো মধ্যস্থলে মানে কি, এই ধরলাম এই মাঝখানে সি বিন্দুতে, এটা পুরোটা ছিল হচ্ছে কত 0.20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তোমার পক্ষে তো এই কাজটা করা খুবই সম্ভব। আচ্ছা আমি বের করবো ইএ বের করবো, তারপরে এখান থেকে ইবি বের করবো, তারপর লিখবো সুতরাং আমরা লিখবো কি লব্ধি ই সমান, এখন যোগ নাকি বিয়োগ সেটাই তোমাকে বুঝতে হবে। আসলে সেই সিদ্ধান্তটুকু আমরা নিই, ঠিক আছে? খেয়াল করো আমরা কি বলেছিলাম, যেখানে প্রাবল্য বের করতে বলবে সেখানে মনে মনে +1 কুলম্ব চার্জ কল্পনা করবো। এবার তাকায় দেখো তুমি যে এটা প্লাস এটাও প্লাস কি করবে, এই প্লাস ওই প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। সো ওকে ধাক্কা দিবে, ভাবে ধাক্কা দিল, তার মানে এটা ডিরেকশন কি হবে, এটা ডিরেকশন হবে হচ্ছে, হ্যাঁ এটা ডিরেকশন হবে হচ্ছে কি, দেখো এটা ডিরেকশন হবে হচ্ছে এই সামনের দিকে, এদিকে ধাক্কা মারলো, তাহলে ও এটাকে বিকর্ষণ করলো। আবার খেয়াল করো এই 60 ও প্লাস, তাহলে ও এবার ওকে কিন্তু আর কাছে টানবে না, ওকে বিকর্ষণ করবে। সো ও বিকর্ষণ করা মানে কি, ও বিকর্ষণ করা মানে ওকে নিজের থেকে দূরে সরাই দিবে, তাহলে দেখো এরকম করে দূরে সরাই দিবে এরকম। সো বিকর্ষণ করে নিজের থেকে দূরে সরাই দিবে। এবার তুমি খেয়াল করে দেখো যে এটাও একই দিকে নাকি বিপরীত দিকে, এটা যেদিকে এটা তো তার বিপরীত দিকে, তার মানে আমাদের এখানে ই এর ডিরেকশনটা যেদিকে, এখানে ইবি এর ডিরেকশনটা কি বিপরীত দিকে। যদি তুমি দেখো যে এরকম বিপরীত দিকে হচ্ছে, সেই ক্ষেত্রে প্রাবল্য কি হবে, একদম বিপরীত দিকে হলে মাইনাস হবে, শেষ। তা তুমি এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এই মানগুলো বসায় তুমি করে ফেলতে পারো। 9 × 10⁹ কিউ এর মান কত, একটা ছিল 40, তো 40 আর দূরত্ব তো ঠিক মধ্যস্থলে তাহলে হবে 0.10 স্কোয়ার। সেম একইভাবে এখানেও লিখবো 9 × 10⁹ কী হবে, 40 এখানে কত ছিল আমাদের 60, তাহলে বসাবো হচ্ছে 60/0.10 স্কোয়ার। এই যে লাস্টে তুমি বিয়োগ করে দিলাম, এটাই তোমার কিন্তু উত্তর। এবং এই প্রাবল্য কোন দিকে হবে, দেখো তুমি দেখবা প্রাবল্য যখন যোগ করছো কোন দিকে হবে, দুইটাই একই দিকে, তাহলে ওই দিকে হবে, এ থেকে বি এর দিকে, তাহলে দিকটা কোন দিকে হবে, এখানে যে একটা মান আসবে, এই প্রাবল্যের এখানে একটা মান আসবে, এই দিকটা কোন দিকে হবে, এ থেকে বি এর দিকে। কারণ দেখো দুজনে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, যোগের বেলায় যেদিকে যোগ হচ্ছে সেই দিকে নিলেই হবে, এ থেকে বি এর দিকে, ঠিক আছে, শেষ, এ থেকে বি এর দিকে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসপাতি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিস। এবার খেয়াল করো বিয়োগ যখন হচ্ছে তুমি দেখবা কোন ভ্যালুটা বড়, এটা বড় নাকি এটা বড়, যেটা বড় সেই দিকে হবে। মনে করো যে এদিকেরটা বড়, এদিকে যদি বড় হয় তাহলে লিখবা বি থেকে এর দিকে, মানে বড়টার দিকে। সহজ কথা, এখানে কি হবে, তুমি বিয়োগ করে একটু মান পাবা, এবং কোন মানটা বড় হবে আমি দেখি তো, খেয়াল করি এখানে 40 আছে 60 আছে, সো এই মানটাই বড় হবে। সো হিসাব করলে আমাদের আলটিমেটলি এখানে আমরা মাইনাস যে দিছি, এখানে মাইনাস আমরা না দিয়ে একটা এভাবে দিয়ে দিই, ঢেউ চিহ্ন দিয়ে দিই, মানে ডিফারেন্সটা নিবা, তুমি দেখবা বড় মান কোনটা। আর বাস্তবে এখান থেকে তুমি হিসাব করলে পাবা কি, যে বড় মান হচ্ছে এটা, তাহলে তুমি এটা থেকে এটা বাদ দিবা। তুমি তাহলে সরাসরি এভাবে পরীক্ষায় লিখবা যে বিয়োগ তো হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ, সো যেটা বড় মান, সো বড় মান থেকে ছোট মানটা বিয়োগ হবে, ঠিক আছে। সো বিয়োগ করে দিলা, শেষ, বিয়োগটা করে দিলা। বড় থেকে ছোটটা বিয়োগ হবে, নিয়ম হচ্ছে কি বড় থেকে ছোটটা বিয়োগ, বড় থেকে ছোটটা বিয়োগ। এবার বড় কোনটা, ইবি বড়, তাইলে ইবি এর দিক কোনটা দেখো তো, ইবি কোন দিকে দেখাচ্ছে, ইবি এদিকে দেখাচ্ছে, মানে বি থেকে এ এর দিকে। তাহলে আমরা এখানে যে উত্তর আসবে এত নিউটন পার কুলম্ব, আর ব্র্যাকেটে লিখে দিব যে বি থেকে এ এর দিকে। সো লিখে দিব আমরা বি থেকে এ এর দিকে, সো বি থেকে এ এর দিকে। সো এই হচ্ছে তোমার কাজ এখান থেকে বি থেকে এর দিকে। এটা হচ্ছে আমাদের কি লব্ধি প্রাবল্য, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের উত্তর চলে আসলো, আশা করি বুঝতে পেরেছো খুবই সহজভাবেই। ওকে, আরেক ধরনের প্রশ্ন আমাদের এখান থেকে আসে, হচ্ছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়, যে এখান থেকে এটার নিরপেক্ষ বিন্দুটা কোথায় হবে, বা হচ্ছে নিরপেক্ষ বিন্দু বলতে কি, যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যখন তোমার এরকম প্রশ্ন দিবে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সো তুমি এটার সামারিটাকে দেখে রাখো যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এরকম টাইপের যখন প্রশ্ন তোমাকে দিবে বেসিক্যালি, সো তখন তুমি কি করবা,
কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে এই টাইপটা দিলে তুমি কী করবা, যে দেখবা আগে চার্জের কী অবস্থা। সো আমি একটু এঁকে নিচ্ছি চার্জের কী অবস্থা এখান থেকে। দেখো কি দেখো 15 আর হচ্ছে 30 কুলম দুটো চার্জ আছে। সো আমি এখানে এঁকে নিচ্ছি 15 আর 30 কুলমের দুইটা চার্জ আমি এখানে এঁকে নিচ্ছি। সো আমি এঁকে নিলাম একটা কি, একটা হচ্ছে আমাদের এখানে 15 কুলম একটা চার্জ আছে আমাদের এখানে, আর একটা হচ্ছে আমাদের কত 30 কুলম একটা আমাদের চার্জ আছে এখানে। সো 15 কুলম এবং হচ্ছে 30 কুলম। সো 15 কুলম 30 কুলম দুটো চার্জ আছে। এখন জিজ্ঞেস করছে 15 কুলম 30 কুলম দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। এদের মধ্যে দূরত্বটা কত? 10 মিটার। এদের মধ্যে দূরত্বটা হচ্ছে আমাদের 10 মিটার, ঠিক আছে। এখন বলছে হচ্ছে চার্জ দুটির সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সো এই সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সো বের করতে হবে ভিতরে শূন্য হবে নাকি বাইরে শূন্য হবে। সো তোমাকে এটাকে ডিসিশন নিতে হবে যে কোথায়, ভিতরে নাকি বাইরে। সো তুমি এটা খুব সহজে কীভাবে ডিসিশনটা নিবা আসলে, হ্যাঁ, এত চিন্তা ভাবনা না করে তুমি খুব দ্রুত কীভাবে সেই ডিসিশনটা নিয়ে ফেলবা সেটা নিবা হচ্ছে। দেখো এখানে তুমি দেখবা যদি কী থাকে, সমধর্মী চার্জ থাকে, যেমন এখানে কী আছে সমধর্মী চার্জ প্লাস প্লাস, অথবা যদি দুইটা মাইনাস মাইনাস থাকতো তাহলে কী হইতো, সমধর্মী চার্জ হইতো। তাহলে নিয়মটা তুমি ছোট্ট করে এখানে লিখে রাখো যে সমধর্মী চার্জে হলে, হ্যাঁ সমধর্মী চার্জ হলে, সমধর্মী চার্জ হলে, হ্যাঁ অভ্যন্তরে শূন্য হবে। সমধর্মী চার্জ হলে, হ্যাঁ সরলরেখার অভ্যন্তরে, অভ্যন্তরীণ চার্জ হলে, অভ্যন্তরে মানে কি যে দুইটা চার্জ আছে তার অভ্যন্তরে, সমধর্মী চার্জ হলে অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে। অভ্যন্তরে মানে ভিতরে না বাইরে, ভিতরে শূন্য হবে, এই যে অভ্যন্তরে ভিতরে, আর বাইরেও হইতে পারে। সো অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে, অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে। সো তুমি এই জিনিসটা এখান থেকে একটু মনে রাখো, সমধর্মী চার্জ হলে অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। ওকে ফাইন, সমধর্মী চার্জ হলে অভ্যন্তরে প্রাবল্য শূন্য হবে। এবার তুমি ধরে নিবা, ধরি এ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, সাপোজ হচ্ছে দূরত্বটা হচ্ছে মনে করো যে এক্স। ধরে নিবে ভাবে যে ধরি এ থেকে এক্স দূরত্বে, এবার তুমি একটু ধরে নিচ্ছি, আমি ধরে তোমাকে দেখাই। ধরি তুমি সলিউশন লিখবা আর কি। ধরি এ থেকে এক্স দূরত্বে, সি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। সো তুমি একটু ধরে নিবা প্রাবল্য শূন্য হবে, এ থেকে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তখনই শূন্য হবে যখন এই যে এই এর জন্য যে প্রাবল্য, বি এর জন্য যে প্রাবল্য, সেই দুইটা প্রাবল্যের মান সমান হবে। শর্ত মতে তুমি এটা লিখে ফেলবা যে শর্ত মতে বা হচ্ছে প্রশ্ন মতে তখনই শূন্য হওয়া পসিবল। সো এ থেকে সি বিন্দুতে যে প্রাবল্যটা আমি পাবো, আবার বি থেকে সি বিন্দুতে যে প্রাবল্যটা পাবো, সো ই এ এবং ই বি যদি দুইটা সমান হয় এবং কেবলমাত্র দুইটা সমান যদি হয় তাহলেই শুধুমাত্র শূন্য হওয়া পসিবল। তাই তুমি লিখবা প্রশ্ন মতে ই এ সমান ইবি। ই এর মান লিখবা, ই এর মানটা কীভাবে লেখা যায় খেয়াল করো, 9 × 10⁹ কিউ বাই আর স্কোয়ার। খেয়াল করো এখানে দেখো, এই যে আমি এটার জন্য এই সিতে প্রাবল্য লিখছি। সো কিউ এর মানটা কত 15, আর দূরত্ব কত এক্স, তাহলে বসাই দিব আমরা কিউ বাই আর স্কোয়ার। আর মানে কি আমাদের দূরত্ব মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার। তাহলে গেল আমাদের এত। সেম একইভাবে আমাদের পরেরটা কি আছে এখানে দেখো, যে আমাদের বিবিন্দুর ক্ষেত্রে কী হবে, 9 × 10⁹, আর ওখানে চার্জ কত আছে 30, তো লিখবো আমরা কত এখানে 30, আর এক্সের মান কত, এইটুকু হচ্ছে আমাদের এক্স, আর এই বাকি অংশটুকু আমাদের কত হবে, এই বাকি অংশটুকু আমাদের এখানে কত হবে খেয়াল করো। এটুকু যদি আমাদের এক্স হয়, পুরোটা ছিল কত মিটার, 10 মিটার, হ্যাঁ 10 মিটার বলছে, আচ্ছা ঠিক আছে 10 মিটার। 10 মিটার লিখে হবে 10 - এক্স, এরকম লিখে নিবা, যা মান তাই লিখবা, সমস্যা নেই। সো এটুকু তুমি বসাই দিবা এই জায়গাটুকুর মধ্যে, যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 10 - এক্স হোল স্কোয়ার, মানে মাইনাস হবে, কারণ অভ্যন্তরে হলে একটা দূরত্ব যা অন্যটা থেকে মাইনাস হয়। সো তুমি এখন এখানে তোমার কাজ হচ্ছে এক্সের মানটা জাস্ট বের করো, এখান থেকে এটা কাটা, এটা কাটা, 15 30 আছে, এক্সগুলো একসাথে নিয়ে আসো। তাহলে এখানে আসলো হচ্ছে আমাদের 10 - এক্স, এখানে থাকলো হচ্ছে আমাদের শুধু এক্স, দুজনের মধ্যে স্কোয়ার ছিল, একেবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে আমাদের আছে হচ্ছে 30, এখানে 15টা আসবে হচ্ছে এখানে, তাহলে আমাদের আলটিমেটলি আসলো 10 - এক্স ভাগ এক্স, স্কোয়ারটা বসে পাঠাতে রুট করে দিলাম, এখানে আসে হচ্ছে 2, আর তার উপরে রুট করলে আসে √2। এখন এখান থেকে বুঝতেই পারছো হিসাবটা চলে আসবে। সো 10 - এক্স সমান হচ্ছে √2x, এই এক্সটা ওইদিকে পাঠিয়ে দিলাম। সো 10 সমান এক্স কমন নিলে হবে √2 + 1। সুতরাং এই যে এক্সের ভ্যালু চলে আসলো 10 / কত √2 + 1। সো তুমি এখান থেকে লিখে নাও এত মিটার, ঠিক আছে, এখানে তুমি এত মিটার একটু লিখে নাও। সো আমি তোমাকে একটু চাপাই দিচ্ছি এগুলো, নো প্রবলেম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানটুকু গেল, আর আমরা বাকিটুকু তোমাকে
দেখাই দিচ্ছি হিসাবের সুবিধার জন্য। ওকে, সো এইভাবে তুমি কিন্তু এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারবা, কোনো প্রবলেম নাই। আশা করি বুঝেছো। তাহলে তোমার মেইন কাজ কি, যখনই তড়িৎ প্রবাহ শূন্য ধরতে বলবে তখন তুমি দেখবা চার্জগুলো সমধর্মী না বিপরীতধর্মী। সো তুমি যদি খেয়াল করে দেখো যে চার্জগুলো হচ্ছে আমাদের কি, চার্জগুলো হচ্ছে আমাদের সমধর্মী চার্জ হলে ভিতরে কোথাও শূন্য হবে, ভিতরে। সো যে কোনো একটা থেকে তুমি এক্স ধরবা, তুমি এইটুকু এক্স না ধরে তুমি বি থেকেও এক্স দূরত্বে ধরতে পারতা, তখন এটুকু হয়তো 10 - x। উত্তর আলটিমেটলি এমনভাবে আসতো যে দুইটার দূরত্ব আসলে এ থেকে দূরত্ব বি থেকে দূরত্ব আলটিমেটলি সমান পাইতে আর কি, মানে সেই অনুযায়ী আলাদা আলাদা আসতো। হ্যাঁ, কেউ যদি মনে করো এ থেকে ধরে তার যে মান আসবে, আর কেউ বি থেকে ধরে তার মান কিন্তু সমান আসবে না। ব্যাপারটা এরকম, মনে করো 10 মিটার, কেউ বলছে এ থেকে 3 মিটার দূরে, আর যার বি থেকে ধরবে তার আসবে 7 মিটার দূরে, মানে তো সেই 10ই হইল না। সো প্যারা নেই। সো এইভাবে তুমি এখানে করে ফেলতে পারবা। তাহলে তুমি কথাটা মুখস্থ রাখো যে সমধর্মী চার্জ হলে ভিতরে কোথাও শূন্য হবে। আর যদি তোমার এরকম বিপরীতধর্মী চার্জ দেয়, দেখো খেয়াল করো, একটা হচ্ছে -10, একটা হচ্ছে শুধু 30, তাহলে বিপরীতধর্মী চার্জ। তো তোমার কাজ হচ্ছে এইটা একটু শুরুতে আগে আইডেন্টিফাই করে নেওয়া। আর এটা কথা তুমি মনে রাখবা, বিপরীতধর্মী চার্জ হলে কোথায় শূন্য হবে, বাইরে কোথাও শূন্য হবে। বিপরীতধর্মী চার্জ হলে বাইরে কোথাও শূন্য হবে, আর বাইরে কোন দিকে শূন্য হবে, বাইরে কোথাও শূন্য হবে। এবং সেই দিকটা কোথায়, যে ছোট চার্জের দিকে। বাইরে কোন জায়গায় শূন্য হবে, ছোট চার্জের দিকে, ছোট চার্জের কাছাকাছি এটা শূন্য হবে। সো ছোট চার্জের কাছাকাছি, বাইরে কোথাও শূন্য হবে, এবং কোথায় শূন্য হবে, ছোট চার্জের কাছাকাছি। ঠিক আছে, সো এইটুকু তুমি আগে মনে রাখবা। এই জিনিসটুকু তোমার হচ্ছে ক্যাশ এখান থেকে পরীক্ষা অঙ্কগুলো দ্রুত সলভ করার জন্য। ঠিক আছে, এবার তুমি দেখো কি করবা, আগের মতো তুমি ধরে নিবা এখানে, যে ধরি এখানে আমাদের কি আছে, এখানে আমাদের হচ্ছে এই দেখো আগের মতো আমাদের চার্জগুলো আছে। একটা আছে হচ্ছে কত আমাদের এখানে, যে -10, তো লিখলাম -10 কুলম্ব। আর আরেকটা কোথাও আমাদের আছে এখানে কত, যে 30 কুলম্ব। ঠিক আছে, এবার তুমি খেয়াল করো, দুইটা চার্জ আছে, একটা 10 একটা 30। বলছে যে কোথায় শূন্য হবে, তুমি ধরে নেবা, শূন্য হবে সি বিন্দুতে। সো তুমি সি বিন্দুটা কীভাবে ধরবা, সো তুমি এখানে নাম দিলা, যেটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। কোথায় তুমি সেই এক্স বিন্দুটা ধরবা, বাইরে কোথাও ধরতে হবে, বিপরীতধর্মী আছে, বাইরে কোথাও ধরতে হবে। বাইরে কি ওই দিকে ধরবো, নাকি বাইরে এদিকে ধরবো, কোন দিকে ধরবো, বাইরে ছোট চার্জের কাছাকাছি ধরবো। এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট চার্জ 10, এটা হচ্ছে আমাদের 10, তো ছোট চার্জের কাছাকাছি ধরবো আমরা, ছোট চার্জের কাছাকাছি। ছোট চার্জ হচ্ছে এটা, তো ছোট চার্জের কাছাকাছি মানে এই সাইডে কোথাও আমরা ধরবো। তাহলে এখানে তুমি ধরে নেবা, যে ধরি এই হচ্ছে সি বিন্দু, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা কত, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের এক্স। তাহলে লিখে নিব আমরা, যে ধরি, লিখে নিচ্ছি আমরা এখানে, যে ধরি যে এ বিন্দু হতে বাইরের দিকে, কথা লিখে নিব আমরা আগে, এ বিন্দু হতে বাইরের দিকে সিতে, হ্যাঁ, এক্স দূরত্বে, এ বিন্দুতে বাইরের দিকে এক্স দূরত্বে, হ্যাঁ, এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে। এক্স দূরত্বে প্রাবল্য কী হবে, এখানে শূন্য হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখে নিচ্ছি, এই হচ্ছে আমাদের এখানকার প্রাবল্য এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে। সো আমরা এটা ধরে নিলাম যে এবার বাইরের দিকে, কারণ বিপরীতধর্মী চার্জ, এটি মনে রাখবা। সেম একইভাবে তুমি লিখে নিবা এখানেও প্রশ্ন মতে, এখানে তুমি লিখে নাও তাহলে প্রশ্ন মতে, সেম একইভাবে তুমি লিখে নাও প্রশ্ন মতে। এগুলো কিন্তু সৃজনশীল আসছে। সো প্রশ্ন মতে তুমি কী লিখবা, প্রশ্ন মতে তুমি লিখবা হচ্ছে এখানে যে আমাদের দুইটা চার্জ ছিল ই এ এবং ই বি, এই দুটো চার্জের জন্য যে প্রাবল্য সেটা অবশ্যই সমান হতে হবে। তুমি দুটোর জন্য প্রাবল্য বের করে লিখে দাও, তাহলে কাজ শেষ। এর জন্য কি লিখবো, 9 × 10⁹ Q/r² হবে। সো এ বিন্দুর জন্য কিউ কত, 10, -10 আছে, শুধু ভ্যালু নিব, তো নিলাম হচ্ছে 10। হ্যাঁ, আর দূরত্ব কত, দেখো এ থেকে কত দূরত্ব আছে, এক্স দূরত্বে আছে, সো নিব হচ্ছে এক্স, সো এত স্কোয়ার ইকুয়াল টু। বি বিন্দুর জন্য কি লিখবো, সেম একইভাবে 9 × 10⁹ Q/Q কত, 30 কুলম্ব আছে বি বিন্দুতে। আর কত হবে, দেখো প্রাবল্য বের করতে হবে, এখানে ধরছি, এখানে শূন্য হবে, আর চার্জ আসে হচ্ছে এখানে, তাহলে এদের টোটাল দূরত্ব নিতে হবে। মাঝখানে দূরত্বটা হচ্ছে 10 মিটার, এই যে 10 মিটার, তাহলে এটি হচ্ছে এক্স, তাহলে 10 + x হবে। তো না আগে বিয়োগ ছিল, এখন জাস্ট যোগ হয়ে গেছে, তুমি এটা খেয়াল করলেই পাবা। শেষ। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে হিসাব নিকাশ করে ফেলা। এখান থেকে আলটিমেটলি এই যে এতগুলো কাটা যাচ্ছে, তুমি এক্সগুলো সব এক সাইডে নিবা, নিয়ে তুমি জাস্ট হিসাব করলে তোমার উত্তর চলে আসবে। তাহলে তোমার আসবে এই 10টা উপরে আসলো 10 + x, আর নিচে আসছে কত, শুধু এক্স, তাহলে আসলে তোমার হোল স্কোয়ার। আর এখানে কত থাকবে, এখানে আছে 30, এখানে আছে কত, 10। সো তুমি এখান থেকে বাকি ক্যালকুলেশন করে নাও।
তাহলে এখানে আসবে কত আমাদের, যে হচ্ছে 10 প্লাস এক্স ভাগ এক্স সমান সমান হচ্ছে আমাদের কত 3। তাহলে এখান থেকে আমাদের 3 না, এখানে আমাদের রুট করে দিব আমরা, √3। তাহলে সেম একইভাবে তুমি এখান থেকে এক্সের মানটা বের করে নিতে পারবা। ঠিক আছে, আমি আর শেপটা দেখালাম না, এত মিটার চলে আসবে। সো এইভাবে তুমি বের করে ফেলতে পারবা যে কোথায় প্রাবল্য শূন্য হবে। এই টাইপগুলা অভ্যন্তরে শূন্য হলো নাকি ভিতরে শূন্য হলো সেটা তুমি বুঝে এভাবে বের করে ফেলতে পারবা। সো এরকমই তুমি একটা প্রশ্ন দেখো পরীক্ষায় কীভাবে আসবে। এই প্রশ্ন তোমার পরীক্ষায় যখন আসবে, সিকিউতে যখন আসবে, সিকিউতে কীভাবে আসবে তুমি এতটুকু বুঝে গেছো কোথায় প্রাবল্য শূন্য হবে, বুঝবো কীভাবে, দেখবো চার্জগুলোর প্রকৃতি, চার্জগুলোর মান, সেগুলো দেখবো। ওকে ফাইন, এখানে দেখি গোলকদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। নিরপেক্ষ বিন্দুর অবস্থান মানে কোথায় শূন্য হবে, তাহলে এক্স এর মানটা বের করতে হবে। আসলে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। এখন তোমাকে সবার আগে দেখতে হবে চার্জগুলো কীভাবে আছে। দেখো এদের মধ্যবর্তী দূরত্বটা কত, যে 2 মিটার। সো আমাদের আর এর মানটা এখানে লেখা আছে যে আমাদের এখানে আর এর এই মানটা হচ্ছে কত, 2 মিটার। হ্যাঁ, এদের মধ্যবর্তী দূরত্ব সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। আচ্ছা ভালো, এখন তোমাকে বলছে এক জায়গায় চার্জ আছে হচ্ছে Q1 সমান আছে -2.25 ন্যানোকুলম। সো এক জায়গায় চার্জ আছে হচ্ছে মাইনাস চার্জ, আর এখানে চার্জ আছে কত দেখো, এখানে চার্জ আছে হচ্ছে Q2 সমান হচ্ছে -6 ন্যানোকুলম। ওকে ভালো, সো এক জায়গায় চার্জ আছে -2 এত। সো আমি এখানে মাইনাসটাকে মার্ক করে দিচ্ছি, এখানেও মাইনাস আছে, আবার খেয়াল করো এখানেও কিন্তু মাইনাস আছে। তার মানে কি সমধর্মী চার্জ। আর সমধর্মী চার্জ হলে কোথায় শূন্য হবে, ভিতরে কোথাও শূন্য হবে। তখন তুমি চিত্রটা ভাই এঁকে নিবা। জাস্ট তোমার চিত্রটা এখন এরকম হয়ে গেছে যে এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে হচ্ছে Q2, আর দুইটার মান কত, এক জায়গায় মান হচ্ছে কত -2.25, আর এখানে মানটা কত, -6 ন্যানোকুলম। ন্যানোকুলম শেষ, দুইটাই মাইনাস। তাহলে তুমি কোথায় শূন্য ধরবা, এর ভিতরে কোথাও শূন্য হবে। তো তুমি সেই অঙ্কটা নিজে নিজে এখন করে ফেলতেই পারবা যে ভিতরে কোথাও শূন্য হবে। ধরে নিবা যে ধরি এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এই সি বিন্দুতে এক্স দূরত্বে শূন্য হবে, ধরে নাও। তাহলে ই এ সমান সমান প্রশ্নের মধ্যে লিখে দেবো কি, যে ই এ সমান সমান হচ্ছে ই বি। মাত্রই তো সেটা আমরা করলাম। এটুকু এক্স হলে বাকিটুকু কি হবে, বাকিটুকু তুমি লিখে নেবে, দেখো 2 আছে, সো 2 - x। ঠিক আছে, সো তুমি এখান থেকে করে ফেললেই হয়ে গেল। সরাসরি বুঝতে পেরেছো এটা কীভাবে করতে হয়, এই ধরনের প্রশ্নগুলো সাথে কীভাবে করতে পারো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই ত্রিভুজ টাইপটা, ত্রিভুজের অঙ্কগুলো আসলে আমাদের এখান থেকে কীভাবে আসে, চলো আমরা দেখে ফেলি। তো চলো আমরা এই ত্রিভুজের টাইপটা এখান থেকে শুরু করি। সো ত্রিভুজের টাইপে খেয়াল করে এখানে আমাদের একটা প্রশ্ন আমরা প্রথমে নিচ্ছি যে একটা ত্রিভুজ দেওয়া আছে 20 সেন্টিমিটার করে বাহু, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের কি ঘটে, যে এই কোণগুলো কত করে হয়, যে 60 ডিগ্রি করে হয়। প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। সো এটা আমাদের কাজে লাগবে। প্রশ্ন বলা উপরে এ ও বি উভয় বিন্দুতেই 150 কুলম চার্জ দেওয়া আছে। সো এ আর বি তো আমরা দেখতে পাচ্ছি না এখানে, আমরা এ আর বিটা একটু লিখে নিই। ধরলাম যে আমাদের কি, এই হচ্ছে আমাদের এ বিন্দু এবং এই হচ্ছে আমাদের বি বিন্দু। বলছে এ ও বি উভয় বিন্দুতে 150 কুলম করে চার্জ আছে, পজিটিভ 150 কুলম করে চার্জ আছে। বলছে সি বিন্দুর তড়িৎ প্রবলের মান বের করো। ঠিক আছে, তো সি বিন্দুর তড়িৎ প্রবলের মান এখানে এই যে এই জায়গাটায় সি, এখানে তড়িৎ প্রবলের মান কত, সিতে তড়িৎ প্রবলের মান কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সো আমাদের এই সিতে তড়িৎ প্রবলের মান কত সেটা আমরা মনে করো জানতে চাচ্ছি, এই সিতে তড়িৎ প্রবলের মান কত। সো আমরা ফার্স্টে কী করবো, যেভাবেই আসুক তুমি আর কী করবা, আলাদা আলাদা প্রাবল্যগুলো বের করে নিবা। এ আর বিতে চার্জ আছে, সো এর কোথায় প্রাবল্য বের করতে বলছে, সিতে। সো এ এর ক্ষেত্রে সিতে প্রাবল্য, বি এর ক্ষেত্রে সিতে প্রাবল্য। এই কাজ তোমাকে করে নিতে হবেই, তারপরে লব্ধি বের করবো, নিয়ম শিখেছিলাম। তো সেই নিয়ম অনুযায়ী আমরা চলো এখানে আগাই। সো আমরা এখানে শুরুতে করে আসো, আমাদের এখানে গ নাম্বারটা করছি আমরা। সো লিখবো আমরা এখানে বাংলাটুকু লিখে নিই যে এর ক্ষেত্রে, হ্যাঁ এর ক্ষেত্রে, হ্যাঁ এর ক্ষেত্রে সিতে প্রাবল্য, কারণ সিতে আমাদের যেহেতু লব্ধি বের করতে হবে, এর ক্ষেত্রে সিতে প্রাবল্য, সিতে প্রাবল্য কী লিখবো আমরা তাহলে, এর ক্ষেত্রে যেহেতু লিখবো আমরা ই এ, মান বসাই দিচ্ছি 9 × 10⁻⁹ কিউ/r²। কিউ এর মান কত, 150। তো কারণ আমাদের এখানে 150 কুলম চার্জ দেওয়া ছিল। আর আর এর মানটা তোমাকে বুঝতে হবে, আর এর মানটা কোনটুকু, আর এর মানটুকু হচ্ছে একদম এখান থেকে শুরু করে এতে আমাদের আছে, আর সিতে বের করতে হবে। অবশ্যই এ থেকে সি এই ডিস্টেন্সটুকু হবে এবং সেটা 20 সেন্টিমিটার লেখায় আছে। সো কোনো প্যারা নাই, 0.2 আমরা এটাকে স্কোয়ার করে দিলাম। সো এখানে আমাদের একটা মান আসবে, সেই মানটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর বসাই দিব, চলে আসবে। এর ক্ষেত্রে সিতে প্রাবল্য টান। এবার তুমি লিখবা সেম একইভাবে বিতে তোমার একটা চার্জ আছে, তুমি সেটাও লিখবা। সো যতগুলো চার্জ আছে ততগুলোর জন্য আগে ওই বিন্দুতে প্রাবল্য বের করে নিবা। সো বি এর ক্ষেত্রে সিতে প্রাবল্য, তাহলে এক্ষেত্রে আমাদের কী আসবে, এক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে ইবি। সো সেম একইভাবে 9 × 10⁹ হ্যাঁ। সো আমরা এখানে 10⁹ বসাই নিচ্ছি। তো এরপরে আমরা এক কাজ করবো, হ্যাঁ এর বসাই নিচ্ছি আমরা, এখানে আসো বসাই নি। সো এই হচ্ছে আমরা এখানকার এই জিনিসগুলো একটু উঠাইয়া দিচ্ছি।
সো এবার তুমি খেয়াল করো এখানে আমাদের তাহলে কী আসবে, এখানে আসবে সেম একইভাবে ওখানেও 150 কুলম্ব চার্জ আছে। সো 150 কুলম্ব বসাই দিলাম, এখানকার দূরত্বটাও 20 সেন্টিমিটার, সেটা আমি বসায়া দিলাম এত। আর এখান থেকে একটা মান তুমি পেয়ে যাচ্ছ সেম একই মানে তুমি আসলে পেয়ে যাবা, দুইটা মান যেহেতু সমান চার্জও সমান। ঠিক আছে, জানো আমরা এখানে দুইটা প্রাবল্য বের করছি, এবার লব্ধি প্রাবল্য শেষ, সহজ কথা, মান বের করা শেষ, এবার লব্ধি প্রাবল্য, আর কোনো কথা হবে না। কিন্তু তার আগে একটা কাজ, দিকটা নিয়ে নিব, মান বের করার পরে আমরা দিক দেখবো, কার দিক কোন দিকে, তারপর লব্ধি বের করবো, শেষ। মান বের করছি, দিক দেখবো, লব্ধি বের করবো। সো এবার দেখো কি জানি আমাদের কাজ ছিল, যে এখানে আমাদের একটা চার্জ আছে, সেই চার্জের মানটা কত, 150 কুলম্ব। এখানে চার্জ ছিল কত আমাদের, যে 150 কুলম্ব, এবং সেটা কিন্তু পজিটিভ চার্জ, তাই না? সো 150 কুলম্ব। আর আমাদের নিয়ম আমরা শিখেছিলাম যে যেখানেই আমাদের প্রাবল্য বের করতে বলুক, সেখানে মনে মনে আমরা একটা +1 কুলম্ব চার্জ কল্পনা করব। এবার তুমি খেয়াল করো, এই 150 ওই এককে +1কে আকর্ষণ আর বিকর্ষণ করবে, সমধর্মী বিকর্ষণ করবে, ওকে ধাক্কা মারবে, ওকে ধাক্কা মারবে, তাহলে ওর দিকটা হবে কি ওই দিকে, এরকম করে ধাক্কা মারবে। সো আমরা সেটা একটু লিখে নিচ্ছি যে ওর দিক হবে ওই দিকে, হ্যাঁ। সো ওর দিক হবে হচ্ছে ওই দিকে, ওর দিক হবে হচ্ছে ওই দিকে, এবং আমরা সেটা একটু এখান থেকে নিয়ে নিলাম, হ্যাঁ। ওর দিক হবে ওই উপরের দিকে, এই উপরের দিকে তার দিক হবে, ভালো। তাহলে এটার দিক কোন দিকে, এ থেকে সি বরাবর, তুমি এটা লিখে নিতে পারো, পরীক্ষায় এখানে লিখে নিতে পারো যে দিকটা কোন বরাবর, এসি বরাবর। তুমি হয় লিখে দিতে পারো, তাহলে খুব সুন্দর হয়, পরীক্ষায় সিকের মধ্যে লিখে দিবা। ডান গেল। এরপর দেখো তুমি সেম একইভাবে কী করবা, এটার জন্য করবা, এখানেও কি আছে, +150 কুলম্ব চার্জ আছে, এখানেও তোমার সেম একই 150 কুলম্ব চার্জই আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস বিকর্ষণ, তো ও কী করবে, ওকে ধাক্কা দিবে, ওকে ধাক্কা দিবে। সো ও যে ধাক্কা দিল, এইটাই আমাদের দরকার, হ্যাঁ। সো আমরা এখান থেকে বের করে নিতে যাচ্ছি যে এই দেখো, এই হচ্ছে আমাদের এখানে গেল। সো এই হচ্ছে আমাদের এখানকার একটা জিনিস, এই হচ্ছে আমাদের এখানকার একটা জিনিস, এটা হচ্ছে আমাদের কি ইএ, এটা হচ্ছে আমাদের কি ইএ, এইটা হচ্ছে আমাদের ইএ, আর এটা হচ্ছে আমাদের কি, যে বি এর জন্য এটা হচ্ছে আমাদের ইবি, এটা হচ্ছে আমাদের ইবি। সো ইএ ইবি, ঠিক আছে। তার মানে দুইটা এভাবে কাজ করছে, তার মানে কি এদের মধ্যে অবশ্যই কি লব্ধি পাবো আমি, তাহলে নিচের লাইনে আমি লিখে নেব, সুতরাং লব্ধি প্রাবল্য, শেষ, 3 লাইনের অঙ্ক। সো লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য। সো লব্ধি প্রাবল্য কী হবে, ই ইকুয়াল টু কী হবে, জাস্ট তুমি সূত্র লিখবা, যেহেতু তারা অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে তাদের এই সূত্রটা আসবে কি, যেখানে আমাদের ই এ স্কোয়ার যোগ কী আছে আমাদের এখানে ইবি স্কোয়ার, হ্যাঁ, যোগ কী আছে আমাদের 2EA ইবি, সাথে হচ্ছে আমাদের কজ আলফা। সো ইএবি কজ আলফা। সো লব্ধি প্রাবল্য হচ্ছে আমাদের এটা, সো লব্ধি প্রাবল্য হচ্ছে আমাদের ই সমান এ স্কোয়ার ইবি স্কোয়ার 2EA ইবি কজ আলফা। এখন আমরা মান বসাবো কীভাবে, আলফা সম্মান তো জানি, ইএ ইবি বের করছি, শুধু আলফাটা আমাদের দরকার। দেখো এটা সমবাহু ত্রিভুজ হয়, এই কোণটা 60, এই কোণটা 60, সব কোণ 60 ছিল, তাহলে বুঝতেই পারছো উপরের এই কোণটাও কত হবে, তাহলে উপরের এই কোণটাও এটাই হচ্ছে আমাদের সেই আলফা, আর আলফা মানটা কত হবে, 60 হবে, কারণ নিচেরটাও আমাদের 60, তাহলে উপরেরটাও কি হবে আমাদের 60। সো তোমার এখানে কোনো কথা হবে না, তুমি জাস্ট এখানে আলফার মানটা তুমি জাস্ট 60 বসায় রাখো, আর বাকি সব মান তো তোমার জানাই, দেখো ইএ জানি ইবি জানি, ক্যালকুলেটারে বসাই দিব, তোমার তো বেরোনোর দরকার নেই, তুমি ক্যালকুলেটারে সুন্দর করে বসাই দিবা, দেখবা এখানে তোমার চলে আসবে এত নিউটন পার কুলম। তাহলে তুমি প্রাবল্যের মানটা বের করে ফেলা যায়, সুতরাং লব্ধি প্রাবল্যের মানটা কত হবে, এত হবে, লব্ধি প্রাবল্যের মানটা কি হবে আমাদের, এই ভ্যালু হবে, দ্যাটস ইট। সো এরপরে আমরা এই প্রাবল্যের মানটা বের করে ফেলেছি, এখন আমাদের কী দরকার এখান থেকে, আমাদের এখান থেকে দরকার হচ্ছে সি বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে, প্রাবল্যের দিক। সো প্রাবল্যের দিক কোন দিকে হবে, প্রাবল্যের দিক হবে হচ্ছে, দেখো এই যে দুইটা আমাদের প্রাবল্য ছিল, এদের মাঝামাঝি কোথাও একটা হবে, তাই না? সো এই প্রাবল্যের দিকটা আমরা বের করতে চাচ্ছি, এটাকে মনে করো আমরা একটা কালার দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তো বললাম এই হচ্ছে আমাদের প্রাবল্যের দিক, মাঝখানেরটা হচ্ছে আমাদের প্রাবল্যের দিক। সো ওই প্রাবল্যের দিকটা কত হবে, সো আমরা ধরি প্রাবল্যের দিক, হ্যাঁ, প্রাবল্যের দিক মানে হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের সেই প্রাবল্যের দিক, হ্যাঁ, প্রাবল্যের দিক। সো এইটার এই যে এটা আমাদের কত কোণ তৈরি করছে, এই সাদাটা, মাঝখানে সাদাটা কত কোণ তৈরি করছে, মাঝখানে সাদাটা তুমি ধরে নিলা সাপোজ ই এর সাথে কোণ তৈরি করছে, তো তুমি লিখবা যে ধরি এই প্রাবল্যের দিক ই এর সাথে, তো লিখে নিচ্ছি, সুতরাং আমি ধরে নিচ্ছি কথাটা, ধরি প্রাবল্যের দিক, প্রাবল্যের দিক, সো প্রাবল্যের দিক ই এর সাথে, প্রাবল্যের দিক ই এর সাথে থিটা কোণ, প্রাবল্যের দিক ই এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, প্রাবল্যের দিক ই এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, কার সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে ই এর সাথে। তাহলে আমরা কোনটা ধরছি কার সাথে, ই এর সাথে, তাহলে সেক্ষেত্রে লিখবো আমরা, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা যে কোন দিকে, হ্যাঁ, তখন তুমি লিখবা যে সূত্র জানতাম আমরা tan থিটা সমান সমান যার সাথে কোণ সে নিচে একা বসে, সো কোনটা হচ্ছে ই এর সাথে, সে নিচে একা বসবে, বাকি জায়গায় কি বসবে আমাদের এখানে ইবি, এখানে বসবে হচ্ছে আমাদের ইবি,
উপরে বসবে হচ্ছে আমাদের সাইন আলফা, এখানে বসবে হচ্ছে আমাদের কজ আলফা, ঠিক আছে। সো ইবি সাইন আলফা ডিভাইড হচ্ছে ইএ প্লাস ইবি কজ আলফা, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এখানকার জিনিস গেল। সো এখন এখান থেকে আমরা মানগুলো বসাই দিই, থিটা চলে আসবে। তো থিটা সমান কী হবে, ট্যান ইনভার্স। এখন তুমি এখানে মানগুলো বসাই দাও। দেখো ই এর মান তুমি জানো, সব মান জানো। আলফা কত হবে 60 ডিগ্রি। সো তুমি এখান করে আমি আপাতত লিখেই রাখতেছি, কোনো মান বসাইলাম না, আলফা খালি বসাই দিই 60 ডিগ্রি, আলফা তো জানতাম আমরা। সো ই এ এবং হচ্ছে এখানে কী আসবে হচ্ছে ইবি কত কস 60 ডিগ্রি। সো তুমি এই মানগুলো ক্যালকুলেটার বসাই দিলে তুমি পেয়ে যাবে থিটার মান। সেটা হবে কি, লব্ধি প্রাবল্যের দিক কোন দিকে যাবে, প্রাবল্যটা কোন দিকে যাবে সেটা হচ্ছে লিখে নিচ্ছি ই প্রাবল্যের দিক ই এর সাথে থিটা উৎপন্ন করে। এই তো। সো আশা করি বুঝতে পেরেছো। এরকম প্রাবল্যের মান এবং দিক যদি তোমাকে বের করতে বলে কীভাবে তুমি বের করতে পারো। আরও তোমাকে প্রশ্ন দেখায় যে এই প্রশ্নগুলো আরও কীভাবে আসতে পারে। হ্যাঁ, মনে করো এখানকার তুমি আরও একটা অন্য প্রশ্ন দিয়ে তোমাকে দেখাই। মনে করো তোমাকে অন্য একটা ত্রিভুজ দিছে, হ্যাঁ, তোমাকে মনে করো এরকম একটা ত্রিভুজ দিল, এরকম একটা ত্রিভুজ দিয়ে বললো কি আমরা শুধুমাত্র পুরো জিনিস তো বুঝেছি, এখন শুধু আমরা কীভাবে হিসাব নিকাশগুলো করতে পারি সেই জিনিসটা তোমাকে এখানে জাস্ট একটু দেখায়। মনে করো তোমাকে বললো কি এখানে একটা চার্জ আছে এ, এখানে একটা চার্জ আছে বি, আর এখানে তোমাকে মনে করো বা তোমাকে আমি দিলাম কি এখানে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সেই সি বিন্দু আগের মতো। হ্যাঁ, আমাদের হচ্ছে এটা হচ্ছে মনে করো সি বিন্দু। তোমাকে বললো কি যে এখানে চার্জ আছে কত, যে এখানে চার্জের মানটা হচ্ছে -10 কুলম, এখানে চার্জের মানটা হচ্ছে 8 কুলম। হ্যাঁ, আর তোমাকে বলছে সিতে লব্ধি প্রাবল্য কত হবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে সিতে লব্ধি প্রাবল্য কত হবে, এটুকুই দাও, এতটুকুই দাও। আর এই বাহুগুলো তোমার কাছে দিয়ে দিছে যে এই বাহুটা হচ্ছে 3 মিটার, এই বাহুটা হচ্ছে কত 4 মিটার, এভাবে তোমাকে দুইটা বাহু দিয়ে দিছে। তোমাকে বলছে এই সি বিন্দুতে প্রাবল্য কত, সিতে প্রাবল্য কত। হ্যাঁ, এই যে সি, এটা তোমাদের সি, এই সিতে প্রাবল্য কত। দেন আমরা কি করব, নিয়ম তো জানি, আমরা আগে এ বিন্দুর জন্য আমরা আগে ইএ বের করবো। আমরা এখানে করবো কি যে ইএ আমরা আগে বের করবো এবং সূত্র কি লিখবো 9 × 10⁻9 কিউ/r²। কিউ এর মান কত -10, শুধু ভ্যালু নিব। আর এর মান কত দেখো, এখানে হচ্ছে চার্জ, এখানে বের করতে হবে প্রাবল্য, এই ডিস্টেন্স নিতে হবে। এটা 3, এটা 4, তাহলে পিথাগোরাস দিয়ে বের করে ফেলবো আমরা। 3² + 4² = কত আসবে, এখানে 5 আসবে। সো উত্তর আমি বের করে নিলাম যে হচ্ছে 5²। সো ইএ ডান। তবে তোমার কি আছে এখানে, বি বিন্দুতে একটা চার্জ আছে, সো সেটাও তুমি নিবা 9 × 10⁻9। দেখো এখানে খেয়াল করো, চার্জের মানে 8, 8 বসাবা, দূরত্ব কত 4, তাহলে 4 বসাবা 4²। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সলিউশন এখানকার। এবার তোমাকে কি বলছে, লব্ধি বের করছো। লব্ধি কি করবা, এই যে সূত্রগুলি লিখে ফেলবা যে EA² যোগ হচ্ছে EB² যোগ হচ্ছে 2EA EB সাথে হচ্ছে কি cos আলফা, cos আলফা সো আমাদের cos আলফা। সো দ্যাটস ইট। এবার এতটুকু অংশের সাথে আমরা কি করব, মান বসাবো। শুধু কিসের মান দরকার, শুধু আলফা দরকার, এতটুকুই তো। আলফাটা বের করার চেষ্টা করবো, তার জন্য আমাদের কী করতে হবে, ডিরেকশন আঁকতে হবে। ডিরেকশনগুলো আমরা আসলে এঁকে ফেলি। দেখো ডিরেকশনগুলো কোন দিকে হবে। সো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। সো এইখানকার মনে মনে যে +1 কুলমটা আমাদের ছিল, সেই +1 কুলমকে এবার এই এ বিন্দু কী করবে, নিজের দিকে আকর্ষণ করবে। এই যে নিজের দিকে আকর্ষণ করলো। হ্যাঁ, সো এইদিকে হচ্ছে তোমার একটা দিক। আর এখানে খেয়াল করি আমরা, দেখো এখানে 8 কুলম, এটা প্লাস আছে, এটাও প্লাস বিকর্ষণ করবে। তাহলে এও একে এখানে ধাক্কা মারবে, এই দিকে চলে যাবে। দেখছো এই দিকে চলে গেল। তার মানে তুমি খেয়াল করে দেখো, এখন এদিকে একটা প্রাবল্য, এদিকে একটা প্রাবল্য, তাহলে মধ্যবর্তী কোণ কোনটুকু হবে, মধ্যবর্তী কোণ এই যে এইটুকু হবে। হ্যাঁ, মধ্যবর্তী কোণ এইটুকু হবে। সো মধ্যবর্তী কোণ যে এইটুকু হবে, এটুকুর মান কত তুমি খেয়াল করে দেখো। তোমাকে এই কোনো মানই দিয়ে দেয়নি, এই কোনো দেয়নি, কোনো দেয়নি। তো তুমি কী করবা, এই কোণটা বের করে নিবা। এই যে এখানকার এই কোণটুকু আগে তুমি বের করে নিবা। এটা তুমি এটুকুর নাম দিলা তুমি থিটা। তাহলে যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু হচ্ছে আমাদের কি, দেখো লম্ব, এটা ভূমি। তুমি লিখে নিবা যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে তোমার থিটা আসবে, থিটা সমান কী হবে, tan ইনভার্স 3/4। এখানে তুমি একটা ডিগ্রি পাবা, সামথিং ডিগ্রি। সুতরাং তোমার আলফা কত হবে, এখান থেকে তোমার আলফা কত হবে, এই পুরাটা হচ্ছে 180, এইটুকু থিটা, তা তুমি লিখবা 180 মাইনাস থিটা, তাহলে তোমার আলফাটা চলে আসবে। কারণ এইটুকু থিটা হলে এইটুকু আমাদের সেই আলফা তো আমাদের এই যে এইটুকু, তাই না। তো তুমি তখন সেই আলফাটা এখানে বসাই দিবা, অঙ্ক শেষ। তখন এভাবেই তোমার কিন্তু এই দিকগুলো অর্থাৎ আলফাগুলো বের করে নিতে হবে। তুমি দেখবা কোন দিকে আকর্ষণ করছে, কোন দিকে বিকর্ষণ করছে, সেই দুইটার মধ্যবর্তী কোণ। আর এদের লব্ধি কোন দিকে হবে, এদের লব্ধি মনে করো এই দিক দিয়ে কোথাও একটা হবে। এদিক দিয়ে কোথাও একটা এই লব্ধিটা আমরা পাবো আর কি। হ্যাঁ, সো এদিক দিয়ে হোক, আমরা এর মাঝামাঝি কোথাও একটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের সেই লব্ধি, ঠিক আছে। সো আশা করি তুমি বুঝতে পেরেছো, আমাদের হচ্ছে এটাই হচ্ছে সেই লব্ধি ই, এটাই হচ্ছে আমাদের ই, এই যে আমরা যেটা বের করলাম লব্ধি।
ঠিক আছে। সো আমরা বুঝে ফেললাম যে লব্ধির এই অঙ্কগুলো কিভাবে আমরা আসলে করব। ওকে, সো আমরা এটা বুঝে ফেললাম, ত্রিভুজ টাইপের আমরা বুঝে ফেলেছি। এখানে সেম একটা প্রশ্ন আছে, এই অঙ্কটা তুমি HW করবা, আমি প্রশ্নগুলো ধরাই দিচ্ছি আবারও, দেখো তুমি পারো কিনা। বলছে তুমি এই প্রশ্নটা খেয়াল করে দেখো, এখানে একটা চার্জ আছে মাইনাস, এখানে চার্জ আছে মাইনাস, ওই মাঝখানে হচ্ছে ও বিন্দু, আর ওখানে একটা পি বিন্দু দেওয়া। বলছে Q1 ও Q2 চার্জের জন্য ও বিন্দুর বিভব নির্ণয় করো। ওকে, বিভবটা নির্ণয় করা শিখাই দিই, বিভবটা এখনো শিখাইনি। বিভব নির্ণয় করতে বলছে, কোথায় বিভব নির্ণয় করতে বলছে? ও বিন্দুতে, ও বিন্দুতে। সো আমরা আগে এখানে এ বিন্দুতে চার্জ আছে দেখতে পাচ্ছি, বি বিন্দুতে চার্জ আছে দেখতে পাচ্ছি। তা আমরা কী করব? বিভবের ক্ষেত্রে কী করবো? আমরা গ নম্বরে লিখে নেবো আমরা এ বিন্দুর জন্য বিভব। হ্যাঁ, তাহলে আমি সরাসরি একটা কাজ করতে পারি, একটা কাজ তোমাকে এক লাইনে শিখাই দিই। তো ওতে বিভব বের করতে বলছে, তুমি এক লাইনে লিখবা। সুতরাং ওতে বিভব ইকুয়াল টু হবে, দুইটা চার্জ আছে, এ বিন্দুতে চার্জ, বি বিন্দুতে চার্জ, তাহলে দুইটা যোগফলই হবে মোট বিভব। শেষ, দুটো চার্জ আছে, দুইটার বিভব যোগফল হবে উত্তর। তাহলে বিভবটা কী হবে? সুতরাং আমাদের ভি সমান কী হবে? ভি এর মান কত হবে খেয়াল করো, 1/4πε0, হ্যাঁ, Q/R। তবে এখানে চার্জের মান কত হবে? এ দেখো Q1 লেখা, তাহলে Q1 দিব, Q1 বাই হচ্ছে R1। R1 কোনটুকু হবে? এই যে হচ্ছে এইটুকু আমাদের সে R1। হ্যাঁ, R1 হচ্ছে আমাদের কি? R1। এই ডিস্টেন্সটুকু দিব আমরা। ও এর মান কত লেখা আছে? 10 সেন্টিমিটার। একটা ডান, তারপর তুমি যোগ চিহ্ন দিবা এখানে। সেম একইভাবে লিখবা 1/4πε0। এবার এই মানটা আছে Q2, আর ওইটুকু দূরত্ব হচ্ছে আমরা ধরলাম যে R2, এইটুকু দূরত্ব হচ্ছে ধরলাম কি আমাদের সাদাটুকু হচ্ছে আমাদের কি এখানকার R2। আসো আমরা পর লাইনে আমরা একটা কাজ করি, কমন নিয়ে ফেলি। এই যে এখানে যে মানটা দেখতে পাচ্ছ এটা কমন নেওয়া যায়, 1/4πε0 মান বসাই দিই। Q1 এর মান কত? মাইনাস আছে, মাইনাসই বসাবো, এটাই আমরা শিখছিলাম। সেখানে চিহ্ন সহ বসাই দিব, মাইনাস কত? 4 × 10⁻⁶। R1 এর মান কত? R1 এর মানটা হচ্ছে দেখো লেখা আছে, ওই হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.10 মিটার। চোখ এখানেও সেম, এই তো কমন নিয়ে ফেলছি আমরা। Q2 বসাই, Q2 কত? মাইনাস আছে, -4 × 10⁻⁶। R2 কত? ও বি এর মানও 10 সেন্টিমিটার, 0.10 মিটার। এই যে তুমি পুরোটা যোগ করে দিলা, এই মানটা তুমি বসাই দিলা, চলে আসবে তোমার এত ভোল্ট, চলে আসবে তোমার কি এত ভোল্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বিভব বের করতে বলে কি করবে? সবগুলো বিভব যোগ করে দেবে, এক কথায় উত্তর। যত বিভব আছে 2টা 3টা বিন্দুতে সব বিভব তুমি যোগ করে দেবে, কোনো প্যারা নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার বিভবের কাহিনীটা গেল। ডান। আর এখান থেকে প্রাবল্যটা কীভাবে করবা তুমি খেয়াল করো, প্রাবল্যটা আমি বলে দিচ্ছি, তুমি নিজে করবা। বলছে বর্ণিত চার্জদ্বয়ের জন্য ও এবং পিতে তড়িৎ প্রাবল্য একই হবে কিনা। সো ওতে তড়িৎ প্রাবল্য কীভাবে বের করবো? দেখো যে ওতে মনে মনে আমরা প্লাস চার্জ কল্পনা করলাম, ও এর ডিরেকশনগুলো আমরা এঁকে ফেলে আসো, প্লাস আছে মাইনাস আছে, প্লাস মাইনাসে আকর্ষণ করবে এই দিয়ে। তারপর এখানেও তুমি খেয়াল করো, এটাও মাইনাস আছে, সো প্লাস মাইনাসে আকর্ষণ করে ওইদিকে চলে যাবে। সো দুইটা পরস্পর বিপরীত দিকে চলে গেল, তাহলে ও বিন্দুতে প্রাবল্যর ক্ষেত্রে কী ঘটবে? তো তুমি যখন লিখবা এখানে ও বিন্দুতে প্রাবল্য, তাহলে তুমি কি লিখবা? ওতে প্রাবল্য। ওতে প্রাবল্য, ওতে প্রাবল্য কী হবে? দেখো এখানে যে দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা মানে আসলে কি সমান, যেহেতু না দূরত্ব সমান, তাহলে কী হবে? একটা থেকে একটা বিয়োগ দিলেই হইলো আসলে। EA মাইনাস হচ্ছে কত? EB। এবং তুমি এটা করে দেখবা যে মানটা শূন্য আসবে, কারণ কি দুই জায়গার ভ্যালু সমান। তো তুমি যেহেতু বুঝলাম কি বিয়োগ, কারণ কি আছে? যেটা বিয়োগের দিকে গেছে। এই তুমি EAB বের করো, এই যে বের করছিলা বা বের করো আলাদা করে, মান বসাও, চলে আসবে। ওতে ডান। পিতে যখন তুমি বের করতে যাবা, পিতে যখন প্রাবল্য বের করতে যাবা, তখন তুমি খেয়াল করে দেখো, পি তো আমাদের এইখানে, এখানটা মনে মনে প্লাস চার্জ কল্পনা করতে হবে, +1 কল্পনা করলাম। সো সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? দেখো সেক্ষেত্রে আমরা একটু বড় করে দেখাই। সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, সো প্লাস মাইনাসে আকর্ষণ হবে, এই যে এদিকে আকর্ষণ হবে। হ্যাঁ, সেম একইভাবে কী হবে? এটা প্লাস, এটা মাইনাস, এখানেও কী হবে? আকর্ষণ হবে। ঠিক আছে, সো এখানে আমি এটা দিয়ে দেখাই, এখানেও কী হবে? এরকম আকর্ষণ হবে। তাহলে এদিকে একটা আমার প্রাবল্য কাজ করছে EA, এদিকে একটা প্রাবল্য কাজ করছে EB। সো এই দুইটার লব্ধি হবে এই যে নিচের দিকে কত হবে, আর মাঝখানে এটুকু হচ্ছে আলফা। বুঝলা কিনা এবার? সো এবার এক্ষেত্রে তুমি লিখে ফেলবা, সুতরাং পিতে প্রাবল্য কী হবে? E সমান, পিতে প্রাবল্য হবে হচ্ছে E সমান √, সূত্র কী হবে? এই যে EA EB বের করছিলা, EA স্কোয়ার যোগ EB স্কোয়ার যোগ 2EA EB সাথে হচ্ছে কজ আলফা। আলফার মানটা কত বসাবো সেটাই হচ্ছে তোমার প্রশ্ন। দেখো আলফা কীভাবে বসানো যায়, খুব সহজেই বের করে দিচ্ছি তোমাকে। এই যে আলফা হচ্ছে পুরাটুকু, তার মানে কি এই যে এইটুকু এবং এইটুকু দুটোর যোগফল। দেখো এই বাহুটা হচ্ছে
10 সেন্টিমিটার। আবার ওপি সেটা হচ্ছে কত 10 সেন্টিমিটার। দুইটা বাহু যখন সমান হয় তখন এই কোণগুলো হয় 45 ডিগ্রি করে। হ্যাঁ, বা তোমার এত কিছু দরকার নাই, তো তুমি এত কিছু জানা দরকার নাই, তুমি নর্মালি বের করবা। তুমি মনে মনে ধরে নাও, দেখো হ্যাঁ, সো মনে মনে তুমি ধরে নাও যে এইটুকু হচ্ছে কত, মনে মনে ধরে নাও যে এই অংশটুকু, যে মনে মনে ধরে নাও যে এতটুকু হচ্ছে থিটা। হ্যাঁ, তো থিটা বের করো, থিটা বের করে দেখবা থিটার মানটা আসবে কত tan ইনভার্স, হ্যাঁ, লম্ব বাই ভূমি কত আছে এখানে 10/10, তাহলে আসবে হচ্ছে 45 ডিগ্রি। সেটা 45 ডিগ্রি, আর এটাও তো 45 ডিগ্রি। হ্যাঁ, ওটাও তো 45 ডিগ্রি। তাহলে আলফা হবে কত আমাদের 45 যোগ 45 মানে কত 90 ডিগ্রি। ওতে প্রাবল্য পিতে প্রাবল্য শেষ, ইবি তো বের করতে পারবোই। এভাবে করে তুমি প্রত্যেকটা ত্রিভুজের টাইপে দেখবা, এভাবে তুমি বের করতে পারছো আসলে। ঠিক আছে, সো একটু প্র্যাকটিস করে ফেলো, একটু হাতে কলমে প্র্যাকটিস করে ফেলো, তাহলে এখান থেকে হয়ে যাবে। লাস্ট আমাদের টাইপ হচ্ছে বর্গ। সো বর্গের একটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছ, বলছে প্রথম ক্ষেত্রে দেখো সিলেট বোর্ড 24-এ আসছে, প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান কত হবে। সো বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান জিজ্ঞেস করছে। তাহলে এই যে এখানে কেন্দ্রে বিভবের মান কি শিখছিলাম, যে আমাদের এখানে প্রথম ক্ষেত্রে মানে কি, দেখো উদ্দীপকটা আমরা এই যে দেখতে পাচ্ছি, এই হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকে কি লেখা আছে আমাদের এখানে, এই যে এখান থেকে উদ্দীপক, এতটুকু হচ্ছে আমাদের এখানে উদ্দীপক। ঠিক আছে, বলছে এই চিত্রে এই বর্গক্ষেত্রটির কেন্দ্র হচ্ছে ও, এই সবগুলো ভ্যালু হচ্ছে 1 মিটার করে। প্রথমে EFG বিন্দুতে চার্জ ছিল এত, সো 3 বিন্দুতে চার্জ ছিল। সো প্রথম ক্ষেত্রে বিভব বের করতে বলছে, খুবই সহজ। বিভব কি বলছিলাম, কি করবা, যে কোথায় কোথায় আছে EFG, তাহলে তুমি লিখবা হচ্ছে VE, তারপরে তুমি লিখবা হচ্ছে VF, হচ্ছে আমাদের VF, হ্যাঁ VF, আর তারপর হচ্ছে আমাদের VG। এই তিনটা বিভব তুমি বের করবা। বিভবের মান তুমি কীভাবে বের করবা, তো একটা কাজ তুমি করতে পারো, কমন নিতে পারো সব সময়, যেহেতু এটা থাকেই। সো 9 × 9 তুমি কমন নিলা, এখানে তোমার আসবে কি Q1 বা হচ্ছে এটা আসবে হচ্ছে, আচ্ছা Q1 লিখি Q1/R1 যোগ এখান থেকে লিখি হচ্ছে আমরা কত Q2/R2, এখান থেকে লিখি আমরা হচ্ছে Q3/R3। এই তিনটা মান আমরা বসায় যোগ করে দেবো। দেখো মানগুলো লেখা আছে, প্লাস মাইনাস সব দেওয়া আছে। সো প্রথমটার ক্ষেত্রেই দেখো চার্জ সব দেওয়া আছে। আর কি হবে, আর কিন্তু ভাই এটুকু হবে, যে এখানে হচ্ছে তোমার চার্জ আর এখানে হচ্ছে বের করতে বলছে বিভব, তাহলে আর কিন্তু এই অংশটুকু হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে সবগুলো বাহু হচ্ছে 1 মিটার করে, বর্গক্ষেত্রের বাহু 1 মিটার। সো একটু এখানে লিখে দিই, তাহলে এই বর্গের যে কর্ণ EG, সো আমি এখানে মানটা বের করে দিই, কর্ণ EG সমান হবে √2 × a, এর মান 1 মিটার। সুতরাং আমার তো কর্ণ লাগবে না, আমার তো লাগবে হচ্ছে কি OE, এটাই হচ্ছে আমাদের সে আর। OE সমান কি আমাদের আর, আরটা কত হবে, এটার অর্ধেক, এটা অর্ধেক করলে চলে আসবে 1/√2। কারণ কি দেখো এই যে এখান থেকে এই পুরোটা ছিল আমাদের কর্ণ, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কর্ণের অর্ধেক, এটুকু তো আমাদের আর। সো R1 R2 R3 সবার মানই সমান আসলে, যে R1 R2 R3, হ্যাঁ R3 এই সবই আসলে সমান, সবই মানে হচ্ছে OE। সো সেই যে বসাই দাও, একটা মান বসাই দাও, সবগুলো চলে আসবে বিভব, এভাবে চলে আসবে। বলছে তোমাকে ঘ নম্বরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে রক্ষিত বস্তুটি কোন দিকে গতিশীল হবে। দ্বিতীয় ক্ষেত্রে রক্ষিত বস্তু মানে কি, পরবর্তীতে কি করেছে, দ্বিতীয় ক্ষেত্রে H বিন্দুতে একটা এত মানের চার্জ আনছে। তার মানে এখানে আমরা H বিন্দু কোথায়, যে এখানে আমরা পরবর্তীতে 1 কুলম্বের একটা চার্জ এনে রাখছি। তো তোমার কাজ কি, যে এই তিনটা বিন্দুতে চার্জ আছে, দেখো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে এবং এখানে একটা চার্জ আছে। এই তিনটা বিন্দুর লব্ধি এখানে বের করতে হবে, বের করে দেখতে হবে কোন দিকে কাজ করছে, এটাই তোমার গতিশীল হবে। এরকম আরও একটা অঙ্ক আছে, এই যে এটা, সো আমি এটা করাই দিই। সো ওটা তুমি একইভাবে করতে পারবা। তাহলে দেখো এই প্রশ্ন কি বলছে, চিটাগং বোর্ড 24-এ আসছে। সো আমি আরেকটা প্রশ্ন উদ্দীপকের সাথে তোমাকে পরিচয় করাই এখানে। হ্যাঁ, তাই তুমি এখান থেকে এটা দেখতে পারবা। কি বলছে দেখো, চিত্রে বায়ু মাধ্যমে বর্গক্ষেত্রের ABC বিন্দু যথাক্রমে, আবারও সেম ABC, দেখছো আগেরটার মতোই কিন্তু এখানে আমাদের চার্জ আছে, এই জন্য তোমাকে আমি এই প্রশ্নে নিয়ে আসলাম। সো এখানে তোমার চার্জ আছে, তো 3 বিন্দু 3টা চার্জ আছে। বলছে চার্জের মান এত বলছে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, আগের মতোই 1 মিটার। বলছে তাহলে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। এবার তোমাকে বলছে এখানে তড়িৎ প্রাবল্য বের করো, কেন্দ্রে তড়িৎ প্রাবল্য বের করো। সো এবার কিন্তু খালি পয়েন্টটা আলাদা। এবার এখানে জিজ্ঞেস করছে যে এখানে তড়িৎ প্রাবল্য কত হবে, এই জায়গাটা কেন্দ্রে। সো এটার নাম দিলাম কি ও, বা এখানে P লেখা আছে, ও দিতে হবে না P। আর আগের বার তোমার এখানে ছিল, তা তুমি এখানে একবার এটার জন্য প্রাবল্য বের করবা, এটার জন্য একটা প্রাবল্য বের করবা, এটার জন্য একটা প্রাবল্য, এই তিনটা প্রাবল্যের লব্ধি হবে আসলে তোমার ওই বিন্দুতে প্রাবল্যের মান। ঠিক আছে, তো আমরা আপাতত মাঝখানেরটা শিখিনি, কেন্দ্রে শিখিনি, কেন্দ্রেরটা একটু ঝামেলা হয়, কেন্দ্রটা শিখি। ওকে, সো আমরা এই গ নাম্বারটা শিখতেছি। সো বর্গক্ষেত্রে কেন্দ্রে পিতে প্রাবল্য কত, আমরা আগেই শিখছি চার্জ আছে কয়টা, 3টা, ABC-তে। সো আমরা কী করবো, আগে 3টা প্রাবল্য বের করবো, EA EB EC, এতটুকু একদম কনফার্ম। সো বের করছি আমরা এই বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে। আর খেয়াল করলাম BRC-তে সমান চার্জ, দেখো এই যে BRC-তে চার্জের মান সমান এবং দূরত্ব তো সবার জন্য সেম, এই যে এইটুকু তো সে আর, এইটুকু সবার জন্য আর।
এই যে এইটুকু কিন্তু সবার জন্য হচ্ছে আর। সো দূরত্বগুলোও সেম, আবার চার্জের মানও সেম, তাহলে ইবি এবং ইসির প্রাবল্য সেম হবে। সো আমি এ বি সি, দেখো এই যে ইএ, তারপরে ইবি এবং ইসি তিনটার প্রাবল্য বের করে ফেলছি। এখন কি কাজ? এখন লব্ধি বের করতে হবে তিনটার। কোথায়? এই কেন্দ্রে। মনোযোগ দিয়ে দেখবো, এবার এইটুকু মনোযোগ দেখলে তোমার কাজ শেষ। তুমি আগে প্রাবল্যের এবার ডিরেকশনগুলো দিবা, মান বের করা শেষ সবার। কি নিয়ম কি শিখছিলাম? যতগুলো চার্জ আছে সবার জন্য আগে প্রাবল্য বের করবো, তারপর কি করব? আগে ডিরেকশন দিয়ে তারপর লব্ধি বের করবো, শেষ। ডিরেকশন দিয়ে আমরা আসো। তো ডিরেকশন দিলে কোন দিকে হচ্ছে খেয়াল করো, ডিরেকশন দিলে কোন দিকে হচ্ছে যে এখানে আমাদের মনে মনে তো সব কী কাজ করতে হবে, যেখানে এ আছে এখানে +1 কুলম্ব চার্জ কল্পনা করতে হবে। এটা প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে কী হবে? বিকর্ষণ। তাহলে এটার বিকর্ষণ হবে এই দিকে। আমি দিলাম এদিকে একটা ডিরেকশন। এটা কার দিক? এটা হচ্ছে এ এর দিক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইএ, এটা হচ্ছে আমাদের কি ইএ। ওকে, ডান। সো ইএ সেটা নিচে রাখি, ইএ। এবার তুমি খেয়াল করো, এটা আমাদের ইএ গেল, একটা ডিরেকশন ডান। এবার আমরা সি এর ডিরেকশনটা দেখি। এখানে প্লাস আছে, এখানেও প্লাস, প্লাস প্লাসে বিকর্ষণ। তাহলে এবার ডিরেকশনটা হবে এই দিকে ধাক্কা মারবে ও। তার মানে ওর ধাক্কাটা হবে কোন দিকে? ওর ধাক্কাটা হবে হচ্ছে এবার এই দিকে। হ্যাঁ, এই যে এই দিকে। সো এই ধাক্কাটা আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, এই ধাক্কাটা আমি এই কালার দিয়ে দিলাম, এই কালার দিয়ে আমি দিলাম। এবার দেখো দুইটা পরস্পরকে ধাক্কা মারো। এবার তুমি দেখো দুইটা পরস্পর বিপরীত দিকে না? তাহলে এদের লব্ধি তোমাকে বের করে ফেলবো, কারণ এদেরকে আমি দুজনের পায়ে গেছি বিপরীত দিকে বা একই দিকে, আমি এদের কাজটাকে সেরে নিব। সো একটা এইদিকে বিপরীত দিকে, তাহলে লব্ধি কী হবে? বিয়োগ করতে হবে। এবার কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? দেখো কোন মানটা বড়। এটা কি? এটা সি এর জন্য এবং এটা এর জন্য। তুমি তাকাও, এখানে এর জন্য যে মানটা দেওয়া আছে আর এখানে সি এর জন্য যে মানটা দেওয়া আছে, কোন মানটা বড় হবে? সো দেখাই যাচ্ছে আমাদের এই সি এর মানটা বড় হবে। যদি সি এর মানটা বড় হবে তাহলে লব্ধি আমরা লিখবো কি? ইসি মাইনাস ই, বিয়োগ করে দিব। এটা নতুন একটা নাম দিলাম ইএক্স। ইএক্সটা কোন দিকে হবে? আমরা আগেই শিখেছি যেটা বড় থাকে সেইটার দিকে হয়। তাহলে আমরা ইএক্সটা নাম দিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের এই লব্ধি এখান থেকে সেই লব্ধিটা হবে। আলটিমেটলি আমাদের লব্ধিটা তাহলে কোন দিকে হবে? আমাদের লব্ধিটা কিন্তু হবে এই দুজনের, এই একটাই দিকে একটাই দিকে, এদের দুজনের লব্ধি কোন দিকে হবে? এই যে এই বরাবর কোথাও একটা হবে। সো এই দুজনের মিলে ঝিলে আমি একটা নতুন লব্ধি পেয়ে গেলাম। দেখো সবুজ আঁকছি আমরা, সবুজ, এই হচ্ছে সবুজ লব্ধিটা পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, তাহলে এটা আমাদের নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইএক্স। এটার নাম হচ্ছে আমাদের কি? ইএক্স। হ্যাঁ, ইএক্স পেয়ে গেছি। ইএ এবং ইসি দুজন বাদ, এখন দুজনের পরিবর্তে কি পাইছি? ইএক্স। শেষ। দুইটা ডান, দুইটা মিলে একটা হয়ে গেছে। আরেকটা বাকি আছে, তো আরেকটা কোনটা? ইবি বাকি। ইবি এর ডিরেকশনটা আঁকা যাক, আসো। ইবি এর ডিরেকশনটা আমরা এখান থেকে আঁকি। দেখো এখানে এটা প্লাস, এটাও প্লাস, তো প্লাস প্লাস বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণ কোন দিকে হবে? এই যে এই অক্ষ বরাবর হবে। এখন তুমি খেয়াল করে দেখো যে এইদিকে কাজ করছে কি আমাদের? এদিকে কাজ করছে হচ্ছে আমাদের ইবি। সো ইবি এদিকে আর ইএক্স এদিকে, তাহলে এদের লব্ধি কি হবে? এই যে এটা হচ্ছে তাদের লব্ধি, এটা হচ্ছে তাদের আলফা। হ্যাঁ, এটা হচ্ছে তাদের আলফা। তাহলে তুমি এটা বুঝে গেলাম, এটা আমাদের আলফা। আর লব্ধি কি হবে? লব্ধি মনে করো এই বরাবর কোথাও একটা হবে। সো আমি এটা আঁকতেছি না, তুমি এই মাঝখানে কোন দেখে তো বুঝতেছো যে কাদের লব্ধি আমি বের করতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের এই হচ্ছে জিনিস আমাদের। সো আশা করি বুঝে গেছো এখান থেকে। কার কার লব্ধি বের করতে হবে? এই যে এই মোটা জিনিসটা লব্ধি বের করতে হবে এবং এই মোটা জিনিসটা আমাদের লব্ধি বের করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো আমরা কার কার লব্ধি বের করবো। তো দেখো ইএক্স এবং ইবি এর লব্ধি বের, তাহলে লাস্ট লাইন লিখবো। সুতরাং এবার লাস্ট লাইন হচ্ছে কি? ইএক্স এবং ইবি এর লব্ধি, ইএক্স এবং ইবি এর লব্ধি। সো এইভাবে তিনটা থাকলে তুমি এভাবে লব্ধি বের করবা। ঠিক আছে, ইএক্স এবং ইবি এর লব্ধি তাহলে কী হবে? তাহলে ই সমান সমান রুট ওভার, খেয়াল করে দেখো কী লিখবো আমরা, ইএক্স স্কোয়ার যোগ হচ্ছে ইবি স্কোয়ার যোগ হচ্ছে 2EX ইবি, হ্যাঁ 2EX, সো 2EX ইবি সাথে থাকবে কি? কজ আলফা। হ্যাঁ, কজ আলফা। সো ইএক্স ইবি সাথে হচ্ছে কজ আলফা, এবং এই আলফার মানটা কত খেয়াল করো। দেখো আমরা জানি যদি বর্গ, এই বর্গের এই কোণগুলো কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্র যেহেতু, তার মানে এই কোণগুলো কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তার মানে এই কোণ নিয়ে কোনো সমস্যা নেই। আমি বসাই দিচ্ছি আমি সরাসরি এখানে যে আলফাটা হবে হচ্ছে কত? 90 ডিগ্রি। সো তুমি এখানে জাস্ট বসাই দিবা আলফার মানটা হচ্ছে কত, বসাই দিবা এখান থেকে। সো বসাই দিব হচ্ছে এই যে 90 ডিগ্রি। ডান। সো সুতরাং তোমার লব্ধি চলে আসবে, এটাই হচ্ছে তোমার লব্ধি। লব্ধির দিকও চাইলে তুমি বের করে ফেলতে পারবা। সেই লব্ধির দিক ট্যান থিটা, এখানে থিটাটা সাপোজ এখানে এদিকে, সো এটা কোন দিকে যাবে? সো ট্যান থিটা বের করতে পারবা। সো এভাবে তুমি বর্গ আসুক আর যায় আসুক তুমি প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবা। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পারবে। এবার এই অঙ্কটা দেখে ফেলো যে এই অঙ্ক আমাদের বিভব দিয়ে একটা প্রশ্ন আসছে। বলছিলাম যে খুবই কমন একটা প্রশ্ন বিভবের পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে দেখো এই ঘ নাম্বারটা। হ্যাঁ, সো বলছে যে এবিসির আয়তক্ষেত্রের বিওডি বিন্দু চার্জ আছে,
বলছে যে এ ও সিকে ধাতব পরিবাহী দ্বারা যুক্ত করলে কোন দিকে ধনাত্মক আধান যাবে। সো বলছিলাম কোন দিকে এরকম যুক্ত করলে কোন দিকে যাবে সেটা বুঝবো কীভাবে। এই জন্য আমাকে কী করতে হবে, এখানে দুই বিন্দুতে আসলে আমাদের বিভব বের করতে হবে। আমি তার দেওয়া যুক্ত করছি, তোমার কাজ হচ্ছে সিতে মোট বিভব বের করা আর এ বিন্দুতে মোট বিভব বের করা। তো আমরা লিখবো এভাবে, এ বিন্দুতে বিভব বের করবো আগে আমরা, তারপর লিখবো সি বিন্দুতে বিভব, সেটা আমরা বের করবো। তারপর দেখবো কোন বিভবটা বেশি। এই বিন্দুর বিভবটা বের করবো কীভাবে, দেখো এখানে একটা আমাদের চার্জ আছে, সো এটার জন্য আমি এখানে একটা বিভব পাবো, আবার এখানে একটা চার্জ আছে, এটার জন্য আমি একটা বিভব পাবো। সেই দুইটা বিভব যদি যোগ করে দিই তাহলে এই বিন্দুর মোট বিভব চলে আসবে। ডান। সেম একইভাবে তুমি তাকাও, এখানেও তুমি দেখো এখানেও একটা চার্জ আছে, সো এই বিন্দুর জন্য এখানে একটা বিভব তুমি পাবা ভিবি, আবার ডি বিন্দুর জন্য একটা বিভব তুমি এখানে পাবা, সেটা হচ্ছে কি ভিডি। সো এটা যোগ করলে তুমি সি বিন্দুতে বিভব পাবা। তার মানে এভাবে তুমি কিন্তু চাইলে দুইটা বিন্দুর আলাদা আলাদা বিভব বের করে ফেলতে পারো। এখানে চার্জের জন্য এই বিন্দুর বিভব, এখানে চার্জের জন্য এই বিন্দুতে বিভব। হ্যাঁ, সো এভাবে করে তুমি বিভবগুলোকে বের করবা। যেখানে চার্জ আছে, এই দুই বিন্দুতে চার্জ আছে, এই দুই বিন্দুর জন্য বিভব এখানে বের করে যোগ করে নিবা, কারণ আমরা জানি বিভব শুধু যোগ করতে হয়। তাহলেই তোমার বিভবগুলো বের হয়ে যাবে। দেখবা তারপরে কোন মানটা বড় কোন মানটা ছোটো। আমরা জানি ধনাত্মক চার্জের ক্ষেত্রে কী হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটাই বলে দিবা। তো দেখো সেটা আমরা করছি, এই বিন্দু বিভব বের করলাম কার জন্য, দেখো আমাদের এখানে কি বি বিন্দুতে চার্জ আছে, সো এটার জন্য আমি একটা বিভব বের করছি। ডি বিন্দুতে চার্জ আছে, এর জন্য বিভব বের করছি এবং লাস্টে যোগ করে দিচ্ছি, আর মান তো চিহ্ন সহ বসাইতে হয় জানোই। সো একটা বিভব বের হচ্ছে। সেম একইভাবে আমরা সি বিন্দুর জন্য বিভব বের করছি, এখানে চার্জ বিভব বের করলাম, যোগ করলাম। তারপরে তুমি বলে দিবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে ধনাত্মক চার্জটা। দেখবা কোন মানটা উচ্চ, এই মানটা নাকি এই মানটা। ডান। এই প্রশ্ন এভাবে না আসে তোমাকে আরেকটু ভিন্নভাবে দিতে পারে, এরকমভাবে দিতে পারে। দেখো ইলেকট্রন দিয়ে দিতে পারে, এই প্রশ্ন তোমার পরীক্ষায় ইলেকট্রন দিয়ে দিতে পারে। বলছে সিও ডি বিন্দুর সাথে যুক্ত করলে, তাহলে সিও ডি বিন্দু একটি তার যুক্ত করলে তোমার বিন্দুটা কোথায় এবার, এই যে সি বিন্দু আর ডি বিন্দু হচ্ছে তোমার এই, আর এখানে একটা তার যদি যুক্ত করো তাহলে কী ঘটবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, কিন্তু কে যাবে, ইলেকট্রন যাবে। এবার ইলেকট্রন বলছে, তাহলে আমরা জানি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। তার মানে এবার তোমাকে আবারও আগের মতো করে তোমাকে বের করতে হবে যে ভিসি মোট বিভব তুমি বের করবা, এখানে যা আছে সব তুমি বের করবা। তারপর তুমি বের করবা ভিডি, যা যা চার্জ আছে সকল চার্জের জন্য তুমি বিভব বের করবা এবং দেখবা এগুলোর মধ্যে কোনটা নিম্ন। তারপর তুমি বলবা যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে কে, ইলেকট্রন। কারণ আমাদের ইলেকট্রনের কাজ করছে আমরা এখানে, সো ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে। তো সেভাবে যায়। সো আশা করি তুমি এরকম প্রশ্নগুলো আসলে একদম কমপ্লিটলি করতে পারবা। এখানেও সেম একটা প্রশ্ন যে চার্জের পরিমাণ তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে, তার দ্বারা যুক্ত করলে কীভাবে ঘটবে। সো এই প্রশ্নগুলি ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের আসে বিভব প্রাবল্যের মধ্যে, যে সরলরেখা, গোলক, বর্গ, ত্রিভুজ এগুলোই আসবে, এগুলোর মধ্যে আসবে। তুমি যদি প্রত্যেকটা অঙ্কই তুমি বুঝে করতে পারো, তোমার এখান থেকে আর কোনোই প্যারা থাকবে না, খুব আরামসে তুমি শেষ করে ফেলতে পারবে। সো এই জিনিসটা খুব ভালো মতো শেষ করে ফেলো, প্র্যাকটিস করো, কারণ সম্ভাবনা অনেক বেশি। জাস্ট এখান থেকে তুমি ফুল সেট কোশ্চেন পাচ্ছ, আর অথবা তোমার সাথে থাকতে পারে যে বস্তু ঝুলানো সাম্যাবস্থা। সো এই পার্ট থেকে একটা সিকিউ কনফার্ম করে ফেলো ইনশাল্লাহ, যেন পরীক্ষা আসলে কোনো ধরনের টেনশন করতে না হয়। সো ভালো থাকো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।